নমস্কার, আজকের লাইভে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ। কোনো ডিস্টারবেন্স হচ্ছে কি না, মানে শুনতে অসুবিধে হচ্ছে কি না, যেটা আগের দিন ঘটেছিল শুরুতে, সেটা তেমন কিছু হলে আমাকে জানাবেন অবশ্যই। যে কেউ যিনি এখন অনলাইনে আছেন, যদি আমার লাইভটি দেখেন বা থাকেন এই মুহূর্তে, জানান যে শুনতে অসুবিধে হচ্ছে কি না। বিগত একটি লাইভের প্রায় প্রথম দিকে 3 মিনিট এরকম একটি নয়েজ ছিল। তো এই কারণেই জিজ্ঞাসা করছি কোনো নয়েজ পাচ্ছেন কি না। অবশ্যই মন্তব্য করে জানান। আমি এখনও কোনো মন্তব্য পাইনি। যাই হোক, আমি কন্টিনিউ করছি। যদি এরকম কোনো মন্তব্য পাই যে শোনা যাচ্ছে না বা অসুবিধে হচ্ছে, আমি কেটে আরও একবার লাইভে আসব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ। পার্থ সারথী মল্লিক জানিয়েছেন যে শোনা যাচ্ছে। আজকের লাইভের বিষয় ভোটের পরে কি ঘটতে পারে তার মানসিক প্রস্তুতি নেওয়া, প্রতিবাদ কতটা করা যাবে, কতটা সচেতনতা আনা যাবে, কিন্তু গ্রেট রিসেট, নিউ ওয়ার্ল্ড অর্ডার লাগু করবার জন্য যে ছক ওরা সাজিয়ে রেখেছে, সেই ছক সম্পর্কে আমি স্ট্যাচু বইতেও লিখেছি, পরের অংশে এবং অংশে ফেসবুকেও বহুবার বলেছি এবং ভিডিও রয়েছে ইউটিউবে। কিন্তু আজকে একটু ক্যাটেগরিক্যালি, প্রিসাইজলি বলতে চাইব, কারণ এছাড়াও অনেক ফেসবুকে অনেক নতুন বন্ধু, অনেক নতুন পাঠক এসেছেন যারা এই বিষয়গুলো জানেন না। তো আজকের লাইভের বিষয় অনেকগুলো বিষয়, সাম্প্রতিক বিষয় রয়েছেই। সাম্প্রতিক শিক্ষক প্যানেলের ব্যাপারে, বাতিলের ব্যাপারে একটি নতুন ডেভেলপমেন্ট ঘটেছে, সে বিষয়ে আলোচনা করব। কারণগুলো অনেকেই বুঝতে পারছেন না, এটা কী হচ্ছে, কেন হচ্ছে। এছাড়াও অবশ্যই ভোটের পরে কি বিধিনিষেধ আসতে চলেছে, ক্লাইমেট লকডাউন থেকে শুরু করে গ্লোবাল ওয়ার্মিং এবং তথাকথিত প্যান্ডেমিক বা প্ল্যান্ডেমিককে সামনে রেখে সে বিষয়ে আলোকপাত করতে চাইব। প্রথমেই জানাই যে অনেকেই বলছেন, যারা মানে আমার সহযোদ্ধা বা যারা এই বিষয়গুলো নিয়ে অবহিত, দে আর ওয়েল অ্যাওয়্যার, তারা বলছেন যে প্ল্যান্ডেমিকটি, মানে ওরা বলছে প্যান্ডেমিক, আমরা বলছি প্ল্যান্ডেমিক, অর্থাৎ যেটা পরিষ্কারভাবেই স্বার্থ চরিতার্থ করা, মহাজনী স্বার্থ চরিতার্থ করা এবং বিশ্বজুড়ে কন্ট্রোল কায়েম করার উদ্দেশ্যেই যেটাকে আনা হচ্ছে, অসুস্থতার নাম করে, রোগ দমনের নাম করে, যেমন করে দুর্নীতি দমনের নাম করে এখন শিক্ষক প্যানেল শিক্ষকদের উপর খাড়া নেমে আসছে। তো সেই ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি সফল হবে না, এরকম অনেকেই মনে করছেন। আমি কিন্তু এত জোর দিয়ে এখন বলতে পারছি না, কারণ নেগোসিয়েশনস চলছে এবং আমার ধারণা ওরা মরণ কামড় দেবে এবং প্যান্ডেমিক ট্রিটি কার্যকর হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়েও 50-50, এই মুহূর্তে দাঁড়িয়েও। তবে মে মাসের 1-2 তারিখের পরে আমি ছবিটা বলতে পারবো, কারণ 26শে এপ্রিল মতো, 26শে এপ্রিল থেকে এই তো কাল সম্ভবত আজকেই বা কালকেই, কাল তারিখটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অর্থাৎ আজকালের মধ্যেই থেকে শুরু করে 1 মে পর্যন্ত, সম্ভবত পয়লা বা 2রা মে এই এর একটা বৈঠক আছে এই দেশগুলোকে নিয়ে। প্যান্ডেমিক ট্রিটির ব্যাপারে যে ড্রাফটটি হয়েছে, ড্রাফট রেজলিউশন হয়েছে, সে ব্যাপারে সিলমোহর লাগানোর জন্য এই বৈঠক। তো সেখানে যদি ঐক্যমত্য বা এক কথায় বলতে গেলে বুলিং বলতে পারেন, কারণ এখানে তো সব ফান্ডিংয়ের ব্যাপার, সমস্ত দেশ, রাজনৈতিক দল, আমেরিকার মতো দেশ পর্যন্ত এখন প্রধানত বাইডেনের
চামচেগিরির কারণে। তো সুতরাং একটা, যদিও ইউরোপের জনমত একটা বড় রকমের প্রতিবাদ করছে, সেখানে অনেক রাজনৈতিক দল, বিশেষ করে আমরা জানি যে আমেরিকাতে রিপাবলিক পার্টির সদস্যরা এবং জনতা যারা রিপাবলিকান পার্টিকে সমর্থন করেন তাদের মধ্যেও বিক্ষোভ আছে। তারা এই ট্রিটি চাইছেন না, তারা ভ্যাকসিন পাসপোর্টের বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে। তো সুতরাং একটা, ওই কারণেই আমি 50-50 বলছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটাই, ধরুন কোনো কারণে যদি প্যান্ডেমিক ট্রিটি সফল না হয়, ধরুন পিছিয়ে যাওয়ার সম্ভাবনায় ব্যাপক, তো বা পোস্টপন্ড হয়ে গেল, তাও কি হুয়ের হাতে অস্ত্র নেই? জায়নিস শক্তির হাতে কি তবু অস্ত্র নেই? অস্ত্র আছে। ওরা বহু আগেই অনেকগুলো ওয়ে আউট করে রেখে দিয়েছে, সাজিয়ে রেখে দিয়েছে। এটা না হলে ওটা, ওটা না হলে এটা। ওরা এ ব্যাপারে অত্যন্ত দক্ষ। ওরা বিধি, নিয়ম, আইন, কানুন অনেক আগেই সাজিয়ে রেখে দেয়, সেগুলো থেকে একটা একটা করে চুজ করে নেয় যেটা লাগে আর কি। তো এই খবরটা আজকে আপনাদের সাথে ভাগ করে নিই, যেটা অনেকেই আমার সহযোদ্ধা পাঠকেরা জানেন না, সিংহভাগই জানেন না, জানার কথা নয়। তো কি খবরটি কি? আপনারা জানেন যে 1948 সালে হুয়ের প্রতিষ্ঠা হয় এবং এটি কিন্তু আনইলেক্টেড বডি। এখানে কিন্তু ওই ইউএনওতে অন্তত লোক দেখানো একটা নির্বাচন হয়, সিকিউরিটি কাউন্সিলে হয়। যদিও কোন দেশ ভেটো দেবে সেটা তো কার্যবাদী, ভেটো পাওয়ার সব দেশের নেই। আপনারা জানেন পার্মানেন্ট মেম্বার হিসেবে ওরা বৈষম্য ওখানেও রেখে দিয়েছে, স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, খেলাটা বোঝেন তো। আর স্থায়ী সদস্য সবসময় জায়নিস্ট দেশগুলোর প্রতিনিধি হয়ে থাকে। আগে হ্যাঁ, একমাত্র সোভিয়েত ইউনিয়ন পরের দিকে স্ট্যালিনের নেতৃত্বে বেরিয়ে গিয়েছিল। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন পার্মানেন্ট সদস্যের মধ্যে, মানে রাশিয়া বর্তমানে ঢুকেছিল, তো সেই সময় তো জায়নিস্ট শক্তি বুঝতে পারেনি যে স্ট্যালিন এরকম করে বেঁকে বসবেন পরের দিকে আর কি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ট্যালিন কিন্তু সঙ্গেই ছিলেন, মিত্র শক্তির মধ্যেই ছিলেন, অ্যালাইড পাওয়ারের মধ্যেই ছিলেন। এই কোল্ড ওয়ার সমীকরণ নিয়ে কিভাবে হিটলারকে তৈরি করা হলো, হিটলারকে উত্থান ঘটানো হলো, হিটলারকে উত্থান ঘটানোর পেছনে কী কাজ করেছিল, এসব বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তীকালে আমি আরেকটি ভিন্ন লাইভ করার ইচ্ছে আছে। যদিও পরবর্তী বই এই বিষয়গুলো থাকছে প্রাসঙ্গিক আলোচনা, কারণ গ্রিগরি রাসপুটিনের উত্থান প্রথম বিশ্বযুদ্ধের সময়, তার একটু আগে থেকেই, এবং তিনি যখন টপ ফর্মে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, শুরু হয়ে গেছে। তো যাই হোক, তো সেই প্রথম বিশ্বযুদ্ধের অনেক তথ্য, ফান্ডিং থেকে শুরু করে অনেক কিছু, বলসেভিক ফান্ডিং, লেনিন ট্রটস্কিকে ফান্ডিং করা, কি করে তারা কীভাবে বলসেভিক বিপ্লবকে প্রমোট করা হলো সর্বহারার বিপ্লবের নাম করে, এই সমস্ত তথ্য থাকছে এই বইটিতে, গ্রিগরি রাসপুটিন, আমার পরবর্তী বই। তো যাই হোক, তো ওরা সাজিয়ে রেখেছে কি 1948 সালে, তো ভালো কথা, হু প্রতিষ্ঠা করা হলো বিশ্বের জনগণের স্বাস্থ্য রক্ষার্থে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, খেয়াল করে দেখুন, এই সমস্ত সংগঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবহে বা সেই সময়ে তৈরি হয়েছিল বা একটু পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হচ্ছে জানেন, এবং 45-এ শেষ হচ্ছে, 48-এ ওয়ার্ল্ড ট্রেড হু, তাই তো, 44-এ ওয়ার্ল্ড ব্যাংক, এইভাবে ব্যাপারগুলো হচ্ছে, দেখুন মিলিয়ে নেবেন। অর্থাৎ ইউএনও সেই সময় 1945-এর সম্ভবত 26শে অক্টোবর। তো যাই হোক, তো এইভাবে ওরা কিন্তু সেই সময়ই টোটাল কন্ট্রোল করতে চেয়েছিল গোটা বিশ্বকে, সেই সময়ই চেয়েছিল। কিন্তু স্ট্যালিন বেঁকে বসাতেই শুরু হয়ে গেল কোল্ড ওয়ার। যাই হোক, বললাম পরবর্তীকালে এই বিষয়ে আলোচনা করব। তো এই হুকে ওরা
শিখণ্ডী বানিয়ে প্ল্যানিংটা ওরা অনেক আগেই সাজিয়ে রেখেছে। তো তাই এই প্যান্ডেমিক ট্রিটি যদি কোনো কারণে পোস্টপন্ড হয়ে যায় বা পিছিয়ে যায়, তাহলে ওদের কাছে আরও একটা অস্ত্র আছে, কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ বলে একটি পলিসি। হ্যাঁ, আগে অবাক হচ্ছেন না? এখন তো ওয়ানের যুগ, তাই তো? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, তাই তো? তো আমাদের এই সুযোগে যারা ভক্ত টক্ত তারাও বলছেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কান্ট্রি ওয়ান রিলিজন। যারা আবার একটু ভাষা ভক্ত, কালচার ভক্ত, গোবলাই ভক্ত, তারা বলছেন ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, মানে ওয়ানের সব গড়, মানে ওয়ান দিয়েই আর কি সব একাকার করে দিচ্ছে। কারণ ওয়ান হলে জানেন তো কন্ট্রোল করা যায় ভালো, সবাইকে এক করে দেওয়া যায়। ডাইভার্সিটি এলে, বৈচিত্র্য এলে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। তাই সবাইকেই সবার জেরক্স কপি বানিয়ে দেওয়া হচ্ছে। তাই ওয়ান পিপল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ভ্যাকসিন, তাই তো? দেখতে পেলেন তো গোটা ওয়ার্ল্ডে কার স্বাস্থ্যের কী পরিস্থিতি, কার অ্যালার্জি আছে কি না, কার দরকার আছে কি না, ভ্যাকসিনের আদৌ দরকার আছে কি না, সেসব না দেখে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ভ্যাকসিন করে ওরা এক একটা করে রোগ আসবে আর একটা করে চালাবে। তো যাই হোক, ওরা সাজিয়ে রেখেছে কীরকম। 2004 সালে 29শে সেপ্টেম্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেন্টার বলে একটি প্রতিষ্ঠান, তার আয়োজনে একটি সিম্পোসিয়াম হয়। উদ্যোক্তা কে ছিলেন, ফান্ডিং কে করেছিলেন, কারা করেছিলেন? রকফেলার ইউনিভার্সিটি, নিউ ইয়র্কে অবস্থিত রকফেলার ইউনিভার্সিটি। আপনারা জানেন জায়নিস শক্তির প্রমুখ একটি মুখ হলেন রকফেলার, জানেন আপনারা। সেই রকফেলার বায়োমেডিক্যাল রিসার্চের জন্য 1901 সালেই এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে রকফেলার ফাউন্ডেশন, অনেক রকম নাম টাম ছিল, বর্তমানে রকফেলার ইউনিভার্সিটি, বড় ব্যাপার ট্যাপার আর কি। তো সেইখানে 2004 খ্রিস্টাব্দে 19শে সেপ্টেম্বর একটি সিম্পোসিয়াম অনুষ্ঠিত হয়, যার নাম কি ছিল, আলোচনা কি বিষয়ে ছিল? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ, building interdisciplinary bridges to health in a globalized world. কি বুঝলেন? বিল্ডিং interdisciplinary bridges in a globalized world, এই হলো সিম্পোসিয়ামটির নাম। 29শে সেপ্টেম্বর 2004 রকফেলার ইউনিভার্সিটির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয় এবং সেখানেই ম্যানহাটন প্রিন্সিপালস অন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ গৃহীত হয়। ম্যানহাটন শব্দটি অনেকের কাছেই পরিচিত। ম্যানহাটন নিউ ইয়র্কের একটি অংশের মানে বড় এলাকা, পশ এলাকার নাম আর কি ম্যানহাটন। তাই দেখবেন এই ম্যানহাটনটা ব্র্যান্ড হিসেবে দেখবেন আমাদের কলকাতাতেও কিছু কিছু জয়েন্ট রেস্তোরাঁ বা এরকম কিছু জায়গায়, এমনকি বিল্ডিংয়ের নামও আমি দেখেছি কোনো জায়গায়, আবাসনের নাম, রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের নামও আমি ম্যানহাটন দেখেছি। হ্যাঁ, আর আপনাদের স্মরণ করিয়ে দিই, পারমাণবিক বোমা যে প্রজেক্টের মাধ্যমে তৈরি হয়েছিল, যে ফ্যাট ম্যান এবং লিটল বয় নিক্ষেপ করা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, সেই কর্মসূচি বা প্রজেক্টের নামও ছিল ম্যানহাটন প্রজেক্ট। জানেন নিশ্চয়, অনেকেরই জানা আছে। তো যাই হোক, তাহলে এইখানে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ পলিসি গৃহীত হয়েছিল, সেটার মধ্যে নির্যাসটা কী ছিল, যেটা পরবর্তীকালে হু অ্যাডপ্ট করে, যেটা আমরা যে শুনতে পাই, সেটা ওই সিম্পোসিয়ামের যে মূল নীতি সেটা কিন্তু হুও গ্রহণ করে ফেলেছে। মানে বুঝতেই পারছেন, রকফেলার বলে কথা। সেখানে কি বলা হয়েছে? পৃথিবীর মানুষের শুধুমাত্র স্বাস্থ্য নয়, মানে অসুস্থতা নয়, সামগ্রিক ভালো থাকা, সামগ্রিক
ভালো থাকা, অর্থাৎ পরিবেশের তো আমাদের শরীরের উপরে পরিবেশের তো প্রভাব আছে, তাই নয় কি? পাশাপাশি ডোমেস্টিক অ্যানিমালস, গৃহপালিত পাখি, পশু পাখি থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী, সবাইকে মিলে ওই যে ইন্টারডিসিপ্লিনারি ব্রিজেস বলা হচ্ছে না, অর্থাৎ গবাদি পশু থেকে শুরু করে জন্তু জানোয়ার থেকে শুরু করে বন্য প্রাণী থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সবার সার্বিক মঙ্গল, এমন একটি স্বাস্থ্য ভাবনা যার মধ্যে অর্থনীতি আছে, যার মধ্যে পরিবেশ আছে, যার মধ্যে সব কিছু আছে, কমপ্লিট প্যাকেজ। আগে হ্যাঁ, সুতরাং হুয়ের সামনে কিন্তু পথ আছে। আর এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ, এটাকে কার্যকরী করবার জন্যই, এক্সিকিউট করবার জন্যই প্যান্ডেমিক ট্রিটি বা ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি, তাই তো? ওরা কিন্তু উঠে পড়ে লেগেছে। সতর্ক থাকুন। আমি আসবো এই লাইব্রেরি শেষের দিকে আসতে চলেছি, যে কী কী ভোটের পরে কী কী ঘটনা ঘটতে চলেছে আমি এক এক করে আপনাদের সামনে সাজিয়ে রাখবো, যাতে করে আপনাদের পরবর্তী ঘটনাক্রমগুলো বুঝতে সুবিধে হয়। প্রথমেই বলি যে শিক্ষকদের ব্যাপারে আমি আগেই বলেছিলাম, যেটা আসলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বিচার ব্যবস্থাকে সঙ্গে নিয়ে বিভিন্ন ভূমিকা, বিভিন্ন পর্যায়ে রিলে রেসের মতো আর কি। তুমি এতটা দৌড়বে, এই পর্যন্ত তুমি দৌড়ানোর পরে মশালটা আমি নেব, তারপরে মশালটা নিয়ে আমি এত কিলোমিটার দৌড়ানো বা এত মিটার দৌড়ানোর পরে মশালটা আপনাকে দেব। এই রকমভাবে কিন্তু গ্রেট রিসেট শিক্ষকতার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থায় এই মুহূর্তে জোরদার চলছে, সর্বক্ষেত্রেই চলছে। কিন্তু যেহেতু আমার প্রোফাইলে এবং আমার সহযোদ্ধা হিসেবে অনেক শিক্ষক এখন রয়েছেন, তারা প্রশ্ন করছেন, বারবার করে জানতে চাইছেন, তো এই কারণেই আমি এই কেন্দ্রিক শিক্ষক এবং শিক্ষকতা এবং শিক্ষা কেন্দ্রিক যে বিষয়গুলো নিয়ে লাইভটা বেশি করছি। দরকারও আছে, কারণ আমরা সবাই চাই শিক্ষার প্রসার ঘটুক, আমরা সবাই চাই প্রকৃত শিক্ষা দেওয়া হোক মানুষকে। এটা নিয়ে তো বারবার করে বলি, আপনারাও বলেন, তাই তো? তো যাই হোক, এই ব্যাপারটা কি হচ্ছে দেখবেন, একটা আমাদের প্রবচন আছে, প্রভার্ব, আমাদের যাকে ইংরেজিতে প্রভার্ব বলা হয়, কি ওই চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, তাই তো? তারপরে এই রকম দেখবেন অনেক আছে, যাকে ইংরেজিতে এরকম যার অনুবাদ করা হয়েছে, টু রান উইথ দ্য হেয়ার, টু হান্ট উইথ দ্য হাউন্ড। খরগোশের সঙ্গে দৌড়চ্ছে, পালাচ্ছে, আবার হাউন্ডের সঙ্গে শিকারও করছে, তাই তো? ওদের সাপের ঘরের পিসি আর বরের ঘরের মাসি, বা বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি, মানে এই রকম ব্যাপারও শোনা যায়, অনেক প্রবাদ প্রবচন আছে। তো এই রাজনৈতিক দলগুলো কিন্তু সেই ভূমিকাটাই অবলম্বন করছে। আমরা সাধারণ মানুষ, তো আমরা তো সরল সাদা হই, ভয় পাই, আর আমরা স্বাভাবিকভাবেই একটু শিক্ষিত ভদ্র বলে আমরা বিনয়ী হই। আমরা রেগে টেগে গেলে, অভিমান করলে আত্মহত্যার হুমকি দিয়ে থাকি, যেমন এই প্যানেলের শিক্ষকেরা আত্মহত্যার কথা বলেছেন। কিন্তু অভদ্ররা হত্যা করে ফেলে, তো অভদ্র অশিক্ষিতরা হত্যা করে ফেলে, এই জন্যই ওরা আমাদের শিক্ষিত ভদ্র বানাতে চায়, তাই না? শিক্ষিত ভদ্র হলে ওরা বেঁচে যায়। আমরা অহিংসা নীতি অবলম্বন করে শান্তশিষ্টভাবে, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে থাকি। আর কাবুলিওয়ালার মতো লোকজন, কাবুলিওয়ালা গল্পটা পড়েছেন তো, অন্যায়ের সহ্য করতে পারেনি বলে পুরো চালিয়ে দিয়েছিল, তো সেই কাবুলিওয়ালা ওই যে অশিক্ষিত ছিল, তো তথাগতভাবে। তো আমিও কিন্তু শিক্ষিত পুরোপুরি নই, তো আমি পরিষ্কার করে বলি, এরম ঘটনা আমার সঙ্গে ঘটলে কিন্তু আমি ওই শান্তিপূর্ণ পদ্ধতি নিতাম না, যা হয় হতো আমি বুঝে নিতাম আগে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এটাই যে যেহেতু আমাদের শিক্ষক সমাজের সঙ্গে এটা ঘটেছে এবং ওরা জানে, ওরা বাজিয়ে নিচ্ছে, এগুলো কেন করছে বলুন তো? ওরা দেখছে কতটা খ্যাপে এরা, কতটা বিক্ষুব্ধ হয়। তাই এই সব আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু কাজ হচ্ছে। কিভাবে কাজ হচ্ছে দেখুন, কি কৌশল, এগুলো আগে থেকেই ছক হয়ে আছে।
শাসক দলকে বলা হচ্ছে যে দুর্নীতি যথেচ্ছ করুন। তাদের কাছে দুর্নীতির প্রমাণ আছে বলে অনেকেই মনে করছেন, আমি তো মনে করছি আলবাত আছে, হ্যাঁ সবই আছে। এবং সেই দুর্নীতির প্রমাণ যে আদালতের কাছেও একেবারে নই এমন নয়, তাহলে আদালত কি করে 5,000 জন এরকম একটা সংখ্যাকে মাইনে ফেরত দেওয়ার কথা বলল? কেন বলল বলুন দেখে। তো এই 5,000 জনই তাহলে যদি বলা হয়, তাহলে তারাই অসৎ পথে টাকা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছেন বা চাকরি পেয়েছেন আমরা ধরে নিতে পারি। তাহলে বাকি যেটা থাকছে তাহলে তারা তো তাদেরকে তো অন্তত ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, কিন্তু না, সেখানেও নাকি ধোঁয়াশা আছে। এবং এই ব্যাপারে এক আমাদের মানে প্রিয় আপনাদের অনেকেরই, আবার উনি তো আবার বিকাশ উন্নতির পক্ষে, হ্যাঁ ওয়ার্ল্ড, আমি তো অবশ্যই মনে করব উনি নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কায়েম করার বড় অগ্রগতির পথেই চলেছেন। তো উনি অনেকেই মন্তব্য করেছেন, আমিও শিক্ষক গ্রুপে পরিষ্কার দেখতে পাচ্ছি যে উনি নাকি পুরো প্যানেল ক্যান্সেলের করার চেষ্টাই করেছেন। আলাদা করে মানে যারা ঠিকঠাক পথে চাকরি পেয়েছেন তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি, তাই তো? এই ব্যাপারটাই কিন্তু বারবার করে উঠে আসছে। যদিও তার দলের অন্ধ অনেকেই রয়েছেন, স্বাভাবিক অন্ধ সমর্থক তো থাকবেই। অন্ধ সমর্থক না থাকলে কি আমাদের দেশের অবস্থা এই দাঁড়ায়? শুধু ওই দল নয়, সব দলেরই অন্ধ সমর্থক আছে, সেটা গেরুয়া হোক আর সবুজ হোক আর যাই হোক না কেন, সব দলেরই অন্ধ সমর্থক আছে। আর এই অন্ধত্বের ঊর্ধ্বে আমরা উঠতে পারি না বলেই তো আমাদের এই পরিণতি, না শোচনীয় পরিণতি, এখনও আমরা কিছুই দেখিনি। তো যাই হোক, তো যারা মনে করছেন যে ও তাদের কিছু হবে না, ওই জমানার কিছু হবে না, তো ওই জমানা এই জমানা সব ছক কষা আছে। আগে ইনি এই জমানার প্রতিশোধটা নিয়ে নিন, তখন আবার এই জমানার যারা শাসক আছেন তারা আগের জমানাকে খুলে টুজে বের করবেন আর কি। দেখতে থাকুন, এখনও অনেক খেলা বাকি আছে। আর এই ব্যাপারটা, প্রতিহিংসার ব্যাপারটাকে উস্কে দেওয়ার জন্যই, খেলার জন্যই এই খেলা। তাতে করে কাদের সুবিধে হচ্ছে? জায়নিক শক্তির সুবিধে হচ্ছে, গ্রেট রিসেট যারা করতে চাইছেন তাদের সুবিধে হচ্ছে। কীরকমভাবে দেখুন, তাহলে সরকার নাকি দিতে পারেনি তথ্য, সিবিআইও নাকি জেরাটেরা করে কিছু পায়নি। সিবিআই এত অসাধ্য সাধন করে ফেলে, কিন্তু এইটা এতদিন ধরে তদন্ত করেও কেন পারছে না, এ বিষয়ে তো আমার মতো মানে সাধারণ মানুষের, কম মগজওয়ালা মানুষের প্রশ্ন তো জাগেই, আপনাদেরও নিশ্চয়ই জাগে, তাই নয় কি? তো সুতরাং অথচ আবার মাইনে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে কিছু সংখ্যককে। তো একটা অদ্ভুত রকমের জল ঘোলা একটা ধোঁয়াশার পরিস্থিতি। আবার নাকি পরীক্ষা দিতে হবে, আবার ওএমআর শিটগুলো নাকি কেউ বলছে আছে, কিন্তু বলছে ওগুলো মিরর ইমেজ, অরিজিনাল নয়। আবার যাদের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে নাকি সরকার সব কিছু বুঝে পেয়েছে, পরে আবার নাকি সেটা অস্বীকার করছে। মানে এরকম অনেক রকমের চাপানুতর দেখতে পাচ্ছি। কিন্তু একটা বিষয় এটাই পরিষ্কার যে প্রভুদের নির্দেশ আছে যে আপনারা দুর্নীতি করতে থাকুন, সব কিছু গুলিয়ে দিন, অর্থাৎ শাসক দল। আর আরেক দল, তাদের কি নির্দেশ আছে, তারা কোনটা পালন করছেন? আপনারা পুরো প্যানেল বাতিলের দিকে থাকুন, অর্থাৎ লড়িয়ে দেন। এতে করে কি হবে? এতে করে ক্যান্ডিডেটদের মধ্যে, শিক্ষকদের মধ্যে আতঙ্কটা বজায় থাকবে, প্যানিংটা বজায় থাকবে। এই যে সাম্প্রতিক খবরে আপনারা জানেন, এই মাননীয় লাল লাল রং তো লালই, মার্ক্সবাদী লাল আর কি, তো তো তিনি উকিল আর কি, তিনি বলেছেন আর কি, আপনারা জানেন, তার নামও আপনারা জানেন, বিকাশ রঞ্জনের মধ্যেও তো লাল আছে, আপনারা তো জানেন। তো তিনি জানিয়েছেন, সে অবশ্যই তিনি কিন্তু একদম অন্যায় কথা বলছেন না। যদি টেকনিক্যালি বা প্রিন্সিপালি দেখেন, গভীরে যান, তিনি বলতেই পারেন যে আমি ন্যায়ের পক্ষে আছি। অর্থাৎ কেউ কিন্তু সবাই সব পক্ষেই আছেন আর কি, কিন্তু উনি ন্যায়ের পক্ষে আছেন, উনি দাবি করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কি, এটা আদালত অবমাননা। উনি পরিষ্কার জানিয়েছেন এপ্রিল মাসের মাইনে না হয় দেওয়া যেতে পারে, কারণ কাজ করেছেন, কিন্তু তারপরেও মাইনে দেওয়া মানে চালিয়ে যাওয়াটা কিন্তু তিনি বলেছেন সেটা আদালত অবমাননার সামিল হবে। এবং এ ব্যাপারে রাজ্য সরকার যদি লিখিতভাবে কোনো সিদ্ধান্ত নেয় যে না মাইনে দেওয়া হবে,
কেস চলা পর্যন্ত, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নাকি তার পাল্টা মানে আদালতে যাবেন তিনি জানিয়ে দিয়েছেন। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ যে প্যানেলভুক্ত মানে প্রায় এটা 26,000 এরকমই প্রায় মানে এটা উল্লেখযোগ্য সংখ্যা চাকরি প্রার্থী, যোগ্য অযোগ্য, কোট আনকোট, যোগ্য অযোগ্য মিলে আর কি। তো তাদের একটা তবু সাময়িক একটু স্বস্তি হয়েছিল, কি না মাইনেটা বন্ধ হচ্ছে না, ঠিক আছে সেই টাকাটা দিয়ে আমরা কেস লড়তে পারবো অন্তত, বা কিছু, বা ইএমআইটা দিতে পারবো, সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারবো। আরে ভাই, চোর হোক, অযোগ্য হোক, সাধু হোক, সবারই তো পেট আছে নাকি? খিদে তো সবারই পায়। সমস্যাটা এইখানে, জানেন তো, আমরা যোগ্য অযোগ্য বানিয়েছি, আমাদের সিস্টেম বানিয়েছে, শিক্ষা ব্যবস্থা বানিয়েছে, সিভিলাইজেশন বানিয়েছে, সভ্যতা বানিয়েছে। তো সমস্যা হলো কি, পৃথিবীর সবচেয়ে যোগ্য লোকটির খিদে পায়, আবার পৃথিবীর সবচেয়ে অযোগ্য লোকটিরও খিদে পায়। সমস্যা এখানেই। ক্ষুধা তৃষ্ণা তো কমন প্রকৃতির ব্যাপার, কারণ প্রকৃতিতে আবার এইভাবে শিক্ষাগতভাবে তো এসব যোগ্যতা দেখা হয় না, তাই না? তো প্রকৃতি এই জন্যই যোগ্য অযোগ্য নির্বিশেষে সবার জন্যই অঢেল অক্সিজেন রেখেছেন, মানে পরিবেশ মানে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় না। কার্বন ডাইঅক্সাইডও রেখেছেন, সেটারও প্রয়োজন আছে বলেই রেখেছেন। পানীয় জল রেখেছেন, তাই না? তো যেগুলো অত্যন্ত অত্যাবশ্যকীয়, দেখবেন খেয়াল করে, জল ছাড়া আমরা কদিন বাঁচতে পারি, আর বাতাস ছাড়া আমরা কতক্ষণ বাঁচতে পারি। তো যেই দুটো সবচেয়ে বেশি অত্যাবশ্যকীয় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা ছাড়া বাঁচা যায় না, সেটা কিন্তু প্রকৃতি অঢেল হারেই দিয়েছেন, যোগ্যদের দিয়েছেন, অযোগ্যদেরও দিয়েছেন। কিন্তু আমরা যারা মানুষের ওপর নিয়ন্ত্রণ করতে চাই, কন্ট্রোল করতে চাই, টোটাল কন্ট্রোল করতে চাই, আমরা সবাইকে দিই না, মানে খাবার দাবার জীবিকা দিই না। কারণ কি, সবাইকে দিলে তো আমার ভাগে কম পড়বে। তাই প্রকৃতিতে কিন্তু বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার কিন্তু নেই, থাকার কথা নয়। স্টাডি করে দেখুন, এই ট্রিলিয়নিয়ার বিল গেটস, আদানি, আম্বানি, এগুলো আমাদের সভ্যতার সৃষ্টি, তথাকথিত যোগ্যতার সৃষ্টি, তাই তো? আর এই কারণেই কিছু মানুষের হাতে অগাধ ঐশ্বর্য বলেই সিংহভাগ মানুষের ঘরে অন্ধকার, হতাশা, বেকারত্ব, দারিদ্র্য, অপুষ্টি, আত্মহত্যা। কেন? ওই যে সভ্যতা, যোগ্যতা। সমস্যাটা এখানেই। প্রকৃতিতে এরকম কিছু নেই তো, নেই। কোনোদিন দেখেছেন বাঘের মধ্যে বিলিয়নিয়ার আছে, কুত্তার মধ্যে বিলিয়নিয়ার আছে? নেই। ওরা অসভ্য তো, মানুষ স্ট্যান্ডার্ড না, তাই আমাদের এরকমগুলো মেনে নিতে হবে, তাই না? সমস্যা এখানেই। সর্বশ্রেষ্ঠ প্রাণী হওয়ার যেমন কিছু ইতিবাচক দিক তো আছেই, সন্দেহ নেই। এই যে আমি লাইভ করছি, আপনাদের কোট করছি, তথ্য দিচ্ছি, সূত্র দিচ্ছি, আপনারা ভাবছেন, বইটই লিখছি, আপনারা পড়ছেন, এটা তো সভ্যতা না, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো আবার ওই নেতিবাচক দিকগুলো আছে, ব্যাপক হারেই আছে, এটা আগামীতে আরও বাড়বে। তাই দেখবেন যত দিন যাবে তত আপনার কুকুর হতে ইচ্ছে করবে, বেড়াল হতে ইচ্ছে করবে, বাঘ তো হলে আরও ভালো হয়, তো অন্তত কনজারভেশনের সুযোগটা পাওয়া যায়, তাই তো ইচ্ছে করবে। আমার মাঝে মাঝে কিন্তু ব্যাপকভাবে ইচ্ছে করে, অন্তত স্বাস্থ্যের ক্ষেত্রে আমি এটা অনুসরণ করি, যে আমি বারবার করে এই জন্য বলি যে ইন দ্য ম্যাটার অফ হেলথ ফলো দ্য অ্যানিমালস। স্বাস্থ্যের ক্ষেত্রে জন্তু জানোয়ারের কাছ থেকে শিখুন, তারা দিব্যি, তাদের ওষুধপত্র লাগে না, কি করে? হ্যাঁ, আর আমাদের সর্দি হলেও আমরা ওষুধের জন্য প্রেসক্রিপশনের বায়না ধরি চিকিৎসক মহাশয়ের কাছে। তো যাই হোক, তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে একটি দল উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতি করে যাবে, শাসক দল, এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করতে থাকবে, যাতে করে কেস হয়, মামলা করতে সুবিধা হয়। আবার সে কী করবে যখন প্যানেল ক্যান্সেল হয়? আরেকটি দল কি করবে, রাজনৈতিক দল, কিন্তু এখানে কিন্তু রাজনৈতিক দলই কাজ করছে, হ্যাঁ, গভীরে গেলে বুঝবেন, বারবার করে বলেছি। তারা কি করবে? গ্রেট রিসেট অনুসারে প্যানেল ক্যান্সেল করে শিক্ষক কমানো। তাহলে কিন্তু দুজনেই কাজ করছে, কিন্তু খেয়াল করে দেখুন, এরা যদি দুর্নীতি না করতো, এরা যদি সুযোগ করে না দিত, এইভাবে নিয়োগ না করতো, তাহলে কি এই রকম প্যানেল ক্যান্সেলের সুযোগ আসতো না। গুলিয়ে দেওয়া হয়েছে তো, তথ্যও দিচ্ছে না ওরা, আর দিলেও আদালতও নাকি
তার মতো করে চলছে, এ নিয়েও প্রশ্ন আছে। অর্থাৎ অস্ত্র কিন্তু তুলে দিচ্ছে শাসক দল আর প্রয়োগ করছে বিরোধী দল, তাই তো? সে কি বলবে আমি নীতির পক্ষে, আবার নতুন করে হোক, কত লোক ছেলেপেলে, ধর্নায় বসা ছেলেপেলে, অযোগ্য ছেলেপেলে তারা অপেক্ষায় আছে, তাই নতুন করে নিয়োগ হোক, তাই পুরো প্যানেলটা ক্যান্সেলের দাবি জানাচ্ছি। এরকম তারও কিন্তু যুক্তি আছে, কি নৈতিকতার যুক্তি। কারণ এখানে এত সব মানে কি বলবো মাটিমাল ঢুকে গেছে যে এটাকে আর রাখা যাবে না, এটা বাতিল করে নতুন করে নিয়োগ করা হোক। এতে করে কি হচ্ছে দেখুন, জায়নিস্ট শক্তি যেটা, যারা গ্রেট রিসেট চায়, যারা শিক্ষাক্ষেত্রকে ইতিমধ্যেই ওরা ছক করে ফেলেছে কি করবে, তারা তাদের স্বার্থ চরিতার্থ হচ্ছে। নিয়োগ বন্ধ করে রাখা যাচ্ছে, নিয়োগ তো হচ্ছে না আপনারা জানেন। পাশাপাশি শিক্ষকদের মধ্যে প্যানিক তৈরি করা যাচ্ছে, পাশাপাশি কি করা যায়, প্রচুর কামিয়ে নেওয়া যাচ্ছে, মামলার পর মামলা। এই যে এটা যদি উনি এটা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই শুনলাম, তাহলে কি হবে, আবার সেই চাকুরি বাঁচানোর জন্য পাল্টা মামলা করতে হবে, চাকুরিজীবীদেরকে মামলা করতে হবে, মানে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে টিকে থাকার জন্য মামলা করতে হবে। অর্থাৎ আবার সেই টাকা, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই উকিলদের অ্যাপিয়ারেন্স ফি কত, একটু খোঁজ নিয়ে দেখবেন তো, যারা এসব করছেন তারা কত টাকা করে নিচ্ছেন। জনদরদি সব বিভিন্ন রকমের উকিল আছেন তো, তারা কত টাকা করে নিচ্ছেন, এবং এই চাঁদা তোলা হচ্ছে, এই চাঁদাগুলোর হিসেব কোথায়, অডিট কোথায়, কি হচ্ছে, এগুলো খোঁজ করে দেখুন। অর্থাৎ এই ব্যাপারটা মানে একদিকে মুনাফাবাজি, ধান্দাবাজি, প্যানিকবাজি এবং শিক্ষকদেরকে ঝুলিয়ে রাখা, যাতে করে দিয়ে তো গেল, আমি বহু আগেই বলেছি, সাধারণ জনগণকে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন শিক্ষকরা, এটা বহু আগেই বলেছি। সেই সুযোগটা ওরা নিচ্ছে, ওরা সেটাই স্টে হোম স্টে সেভ করে দিয়েছে। এইভাবে এরা দুর্নীতি করতে থাকবে, আর এরা মানে মামলা করতে থাকবে সরকারের কি না দুর্নীতি দমনের, ওইদিকে দুর্নীতি করবে আর এরা দুর্নীতি দমন করবে। আর আদালত তো বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ, আদালতও তার মতো করে সমস্ত কিছুই ম্যানেজ করে খুব সুন্দর করে কাজটা কিন্তু এগোচ্ছে, দারুণভাবে এগোচ্ছে। ভেতরে ভেতরে কিন্তু সব সেটিং আছে, দুর্দান্ত সেটিং আছে। আমি এটা নিয়ে লেখা রয়েছে, আবার আমি স্ট্যাচুতেও ওই লেখাটা রেখেছি, সেখানেই দেখবেন, সেখানে পরিষ্কার আছে যে টপ লেভেলে দেখবেন কোনো নেতা মন্ত্রীর মধ্যে হাতাহাতি মারামারি হয় না। কেন হয় না? হয় না। লোয়ার লেভেলে বা মধ্য লেভেলে এ ওকে মারে, ও ওকে কাটে, গেরুয়ার সঙ্গে সবুজের হাতাহাতি হয়, লালের হাতাহাতি হয়, এরম হয়। কিন্তু টপ লেভেলে একসঙ্গে তারা পার্টি করে, ডিনার করে, মাঝে মাঝে এরকম ছবিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, তাই তো? তাহলে এই যে জায়গাটা আমাদের বুঝতে হবে, আর সেই সুযোগটাই ওরা নিচ্ছে আমাদের অচেতন থেকে করে রেখে, আমরাও বোঝার চেষ্টা করি না, আমরা আমাদের বিনোদনের মধ্যে ডুবিয়ে রেখেছে। তাই আমি বলবো, আর একটা, শিক্ষকদের তাহলে ত্রুটি কোথায়? এরা না হয় বুঝতেই পারছি, তাহলে শিক্ষকরা যারা এই শিকার হয়েছেন তাদের কি কোনো ত্রুটি নেই? আমি যোগ্য অযোগ্য নির্বিশেষে বলছি। আমি বারবার বলছি, খিদেটা সবারই পায়, মানবিকতা সবার, মানে এই যে পরিবারগুলো কোথায় যাবে? নিয়োগের সময় যে ভুল হয়েছে, বা এরা নিশ্চয়ই অন্যায় তো করেছেনই, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই অন্যায়টা হতে দিয়েছে কেন? কারা হতে দিল? এরাও সেটা ভাবেননি, ভাবেননি এই পরিস্থিতি দাঁড়াবে। কিন্তু ওই যে ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন, ব্যাংক লোন নিয়ে ফেলেছেন, এসব তো ঘটনা আছে। তো এই যে জায়গাটা যে তৈরি হলো, এতে করে প্রশ্ন করছে অনেকে। আচ্ছা দেখুন, এই যে ভোটগুলো, আমাকে একজন প্রশ্ন করেছেন ইনবক্সে, আজ এই যে বিকাশ বাবু একজন মাননীয় উকিল, সম্মানীয় উকিল, তাকে সম্মান দিয়েই কথা বলি, কারণ এখানে আমরা আলোচনা করছি, তো এখানে তো কোনো ব্যক্তিগত বিরাগ বা কিছু নেই। তবে এই যে বারবার করে দুঃখ হয় যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, বা জবরদস্তি ভ্যাকসিন দেওয়া যাবে না, আমাদের সংবিধানেই রয়েছে এইভাবে, যে সেগুলো নিয়েও কিন্তু ওনার কাছে আমার অনেক সহযোদ্ধা দরবার করেছিলেন, আমার কাছে আপডেট ছিল সে সময়, কিন্তু উনি ব্যাপারটা এগোননি। তো এটা তো মাথায় থাকবেই না, চিরকালই থাকবে, আজীবন থাকবে। অন্তত তাদের কাছ থেকে আমি তাই শুনেছি, এবং সেরকম হোয়াটসঅ্যাপে বা ফোনেও তখন কথা হতো।
আরেকজন ছিলেন যিনি উদ্যোগ নিয়েছিলেন, তিনি তো গত হয়েছেন। তো যাই হোক, তো এবার যেটা বিষয় সেটা হলো যে কেন এটা হচ্ছে। শিক্ষকদের ত্রুটিটা কি? অবশ্যই যারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে এই সুযোগটা নিয়েছেন, অনেকেই তো নিয়েছেন, একদম তো অস্বীকার করা যাবে না। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই তো সমান অপরাধ, কোনো সন্দেহ নেই। এ একটা ত্রুটি অবশ্যই। কিন্তু তাদের সন্তান সন্ততির কি ত্রুটি? যারা সন্তান যাদের হয়েছে তাদের পার্টনার বা লাইফ পার্টনারের কি ত্রুটি? এগুলো তো মানবিক প্রশ্ন। এই প্রশ্নগুলো কি আমরা ভাববো না? অবশ্যই ভাববো। তো যাই হোক, কিন্তু ওই যে আবার বলবে যে ল ইজ ব্লাইন্ড, আইন হচ্ছে অন্ধ। দেখবেন চোখে পর্দা দেওয়া থাকে, তো মানে বাঁধান থাকে, কিন্তু অন্ধ আসলে নয়, সবই দেখেন। ওটা একটা আমাদেরকে অন্ধ বানানোর জন্য একটা পদ্ধতি আর কি। যাই হোক, তো সেই কারণেই আমি দুর্নীতির বিরুদ্ধে আমি এটা হতে দেবো না, এরকম একটা যুক্তি যে না, মাইনে বন্ধ করা উচিত, এ একটা যুক্তি, কিন্তু অযুক্তি নয় আর কি। কিন্তু এই যে এটা কেন হতে পারলো? শিক্ষকদের যোগ্য অযোগ্য নির্বিশেষে তারা কিন্তু স্টে হোম স্টে সেভ করেছিলেন, ব্যতিক্রম বাদ দিয়ে। তারা বুঝতে পারেননি যে কি ঘটতে চলেছে। আমি সেই সময় বহুবার অ্যালার্ট করেছি, দেখুন, বহুবার উচ্ছ্বসিত তো বটেই, সেটা তো পরে হলো। বারবার বলেছি এটা এবার আপনাদের উপরে কিন্তু কোপ আসবে, এটা কিন্তু রিসার্চ চলছে, শিক্ষা ব্যবস্থা কিন্তু শেষ করে দেবে এরা, আপনাদের অপ্রাসঙ্গিক করে দেবে। তাই আপনাদের ঘরে বসিয়ে 2 বছর মাইনে দিয়েছে, জনগণের কাছে কিন্তু ইচ্ছে করে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। মাস্টাররা ঘরে বসে মাইনে পায়, মাস্টাররা ঘরে বসে মাইনে পায়, এইরকম বলার সুযোগ করে দিয়েছে। অথচ পরিষ্কারভাবে কিন্তু শিশুদের থেকে শুরু করে এই স্কুল কলেজ পৃথিবীতে কোনো জায়গায় এতদিন বন্ধ ছিল না। এবং শুধু তাই নয়, শিশুদের করোনা হচ্ছে এরকম কোনো নজির ছিল না। সেই সময় বারবার করে বলেছি, ওদের তথ্য দিয়েই বলেছি, নেই করোনা, তো ব্যাপারটাই আর বড় ঢপ, আমরা জানি কি আসলে। তো ট্রিটমেন্ট প্রোটোকলের খেলা, পিসিআর টেস্টের খেলা, সেটা আমরা জানি। কিন্তু তবুও তার মধ্যেও যদি আমরা ধরে নিই যে অসুস্থতা হচ্ছিল ট্রিটমেন্ট প্রোটোকলের কারণেই হচ্ছিল, তো শিশুদের কত শতাংশ শিশু করোনায় মারা গেছে, তাহলে কেন স্কুলগুলো বন্ধ থাকলো? সেই সময় তো অনেকেই বলেছিলেন, আমরাও তো বলেছিলাম, গোটা বিশ্বের বিজ্ঞানীরাও বলেছিলেন যারা দালাল নন, যে বরং হার্ড ইমিউনিটি তৈরি করতে ইয়ং পপুলেশনকে বাইরে বের করা উচিত, কারণ তারা এটা রুখে দিতে পারে যে কোনো মহামারীর ক্ষেত্রে, প্যান্ডেমিকের ক্ষেত্রে এটা একটা সত্য। আর হার্ড ইমিউনিটির ক্ষেত্রে যুব সমাজ বা যারা কম বয়সী, তাদের ইমিউনিটি অনেক শক্তিশালী বলে তারা এটাকে রুখে দেয়। তো হার্ড ইমিউনিটি নিয়েও আমার আলোচনা 2য় খণ্ডে রয়েছে, সেটা আপনারা পড়ে থাকবেন। তো যাই হোক, এখানেও আমার স্ট্যাচুতেও হার্ড ইমিউনিটি না, হার্ড মেন্টালিটি বলে একটা লেখা অবশ্য আছে, সেটাও একটা আমাদের মধ্যে এটা কাজ করে, হার্ড মেন্টালিটি। অর্থাৎ ওই যে স্টে হোম স্টে সেফ, গোষ্ঠীবদ্ধ একটা ভয়, আতঙ্ক, প্যানিক, এটাও তো হার্ড মেন্টালিটি। তো HERD হার্ট কিন্তু, তো সেইটাকেই ওরা সুযোগ নিয়েছিল। তাই বারবার করে বলেছিলাম আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার ফলে কী হয়েছে জানেন? এই যে এই উকিল বাবু, যিনি পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি মাইনে বন্ধ চালু রাখাটা আদালতের অবমাননা, অবশ্যই ওনার গ্রাউন্ডে উনি ঠিকই বলেছেন, কারণ যেহেতু আদালত বলেছে প্যানেল ক্যান্সেল, সেই অ্যাঙ্গেলে মানে প্যানেল বাদ, তো সেই অ্যাঙ্গেলে দেখতে গেলে উনি কিন্তু ঠিকই বলেছেন। তো এবার প্রশ্ন করুন যে এইরকম একটা বিবৃতি তিনি দিচ্ছেন, যেটা আমি শেয়ার করেছি, এবং তাই নয়, আপনারা অনেকেই জানেন যে মানে এই টোটাল প্যানেলকে বিসর্জনে পাঠানোর ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন, সেই তথ্য আর গোপন নেই। তাহলে উনি কেন সাহস পাচ্ছেন বলুন তো? ভোটের ব্যাপার আছে না, এতগুলো ভোট, তাদের পরিবার কেন সাহস পাচ্ছেন? বা মানুষের জনগণে কি প্রতিক্রিয়া হবে, এগুলো কি উনি ভাবছেন না? আলবাদ ভাবছেন, শাসক দলও ভাবে, এরাও ভাবে। কিন্তু এতে কোনো হেলদোল হবে না, প্রভাব পড়বে না। কেন বলুন তো? প্রথমত, এই 2 বছর ঘরে বসে মাইনে দিয়ে এবং বিভিন্ন রকম দুর্নীতি যেগুলো বাস্তবে হয়েছে, অবশ্যই হয়েছে, পাশাপাশি আবার অনেক কাল্পনিক অনেক খবর মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে, মিড ডে মিলের টিকটিকি থেকে শুরু করে, হ্যাঁ, অনেক শিক্ষকরা কি ক্লাসরুমে বসে বা স্টাফ রুমে বসে ফেসিয়াল করছেন, বা অনেক রকমের এরকম দেখবেন মিডিয়াতে ইদানিংকালে শিক্ষকদের উপরে নিয়ে সত্য মিথ্যা মিশিয়ে মশলা দিয়ে প্রচুর খবর আসছে, তাই তো? এবং এইভাবে
গ্রীষ্মের ছুটি বাড়িয়ে, মানে এমন একটা পরিস্থিতি শিক্ষকদের তৈরি করা হয়েছে যে জনমানুষের সরকারি শিক্ষক, ওই যে আধা সরকারি শিক্ষক মানেই হচ্ছে এখন খলনায়ক। তার ফলে এদের কিছু হলে, কথায় কথায় বলছি, এদের যদি সত্যি সত্যি মাইনে বন্ধ করে দেওয়া হয়, হবে না, আমি বারবার আমি ধরে নিলাম আর কি, আতঙ্কিত হবেন না, তাহলেও কিন্তু জনগণ খুশি হবে। ওই কেন খুশি হবে? ক্ষেত্রটা কারা প্রস্তুত করলো? শিক্ষকরা অবশ্যই কিছুটা দায়ী, কারণ তারা স্বার্থপর জীবনযাপন করছিলেন, ভোগবাদী জীবনযাপন করছিলেন ব্যতিক্রম বাদ দিয়ে। শিক্ষক মানে শুধু ক্লাসরুমের মধ্যেই শিক্ষকতা নয়, শিক্ষক মানে অনেক কিছু, সামাজিক কর্তব্য, দায়িত্ব, যেটা আগে আমাদের শিক্ষকদের মধ্যে আমরা দেখেছিলাম। তো সেটা অন্তর্হিত হয়েছে, শিক্ষকতা পুরোটাই পেশাদারিত্বে পরিণত হয়েছে, প্রফেশনালিজমে পরিণত হয়েছে, আমরা জানি। সেটা তো ছিলই। তারা ডিএ নিয়ে বেশি ভাবেন, হোম লোন নিয়ে বেশি ভাবেন, সুযোগ সুবিধা নিয়ে বেশি ভাবেন, নিজের অধিকার নিয়ে বেশি ভাবেন, কর্তব্য নিয়ে কম ভাবেন, এগুলো তো ছিলই। কিন্তু পাশাপাশি এটা তাঁদের একটা ব্যর্থতা, কিন্তু এইটাকেই আরও বেশি করে কাজে প্যান্ডেমিক পিরিয়ডে কাজে লাগালো এই 2 বছর ঘরে বসে মাইনে দেওয়া। এটা ইচ্ছে করে করা হয়েছে, আমি বারবার করে বলছি। এটা কিন্তু আপনাদের সর্বনাশ করার জন্যই, কিন্তু আপনারা বুঝতে পারছেন না, আরামে বসে মাইনে পাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না এটার পরে কিন্তু বড় একটা আঘাত আসতে চলেছে। কিন্তু কেউ বিশ্বাস করেনি, 2-1 ছাড়া, উল্টে গালাগাল দেওয়া হয়েছে আমাকে। হ্যাঁ, এটাই বাস্তব, শিক্ষকরাই গালাগাল দিয়েছেন, সব জানতা থেকে শুরু করে অনেক কিছু গালাগাল, যেগুলো এখানে উচ্চারণ করা যায় না। তাহলে এখন কি হবে বলুন? কিচ্ছু হবে না। জনগণ, আপনারা এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই এরা বুক ফুলিয়ে আপনাদের বিরুদ্ধে প্যানেল ক্যান্সেলের কথা বলতে পারে। কেন পারে? কোনো এফেক্ট পড়বে না। আপনাদের 2-1 ভোট, আপনাদের কটা ভোট? 25,000 ভোট ধরলাম, 20,000 ভোট ধরলাম। আমাদের পশ্চিমবঙ্গে কোটি কোটি ভোটার, তার মধ্যে ওটা কিছু ম্যাটার করে না। আর সাধারণ জনতা, আমজনতা, তাদের কাছে আপনারা থাকুন বা যান, কিচ্ছু ম্যাটার করে না। সেই ক্ষেত্র ওরা তৈরি করেই মাঠে নেমেছে। আর এই ক্ষেত্র তৈরির পেছনে আপনাদেরও প্রত্যক্ষ পরোক্ষ অবদান ছিল। আপনারা শীত ঘুমে চলে গিয়েছিলেন, আপনার রিয়ালিটি নিয়ে খোঁজ খবর করেননি, রিসার্চ করেননি। করোনা আসলে কি, কেন এটা আসলে রিসেটের কারণে আসছে, লকডাউন কেন, আপনারা চোখ মুছে ওই শিক্ষক, যে ওটা বললাম না, আপনারা ডিগ্রিধারী শিক্ষক, আপনাদের মধ্যে উইজডম ছিল না, এখনও নেই, প্রজ্ঞা নেই, ব্যতিক্রম বাদ দিয়ে এই সুযোগটাই জায়নির শক্তি নিয়েছে। আর এই সব রাজনৈতিক দল তাদের দালাল মাত্র, প্রতিনিধি মাত্র, তারা তাদের কাজ করছে। জায়নির শক্তির প্রতিনিধি সব দেশেই থাকে, তারা তো সরাসরি এসে ক্লাউস কোয়াব এখানে এসে আপনার স্কুল সার্ভিস পরিচালনা করবে না। বিল গেটস, হ্যাঁ মাঝে মাঝে বিল গেটস যেমন দেখা করে গেলেন আর কি, তাই নয় কি? যাই হোক, তাই আবার বলছি, আপনাদের নিয়ে খেলা অব্যাহত থাকবে। আবার এরপরে প্রাইমারি প্যানেল আসছে, আপনারা তো জানেন, সেই 32,000। তার সঙ্গে আবার ওই ট্রেন্ড নন ট্রেন্ড এরকম ডিভাইড রুলের খেলা আছে। এখানেও যোগ্য অযোগ্য ডিভাইড রুলের খেলা হচ্ছে। তো যোগ্যরা ভুলে যাচ্ছে, যোগ্যরা অযোগ্যদের গালিগালাজ করছে, তোদের জন্যই আমাদের এটা পরিণতি হলো, তোরা কেন ঢুকতে গেলি টাকা দিয়ে, তোদের জন্যই একটা রোষ তৈরি হচ্ছে, ঘৃণা তৈরি হচ্ছে। এটা ওরা চাইছে আগে। হ্যাঁ, এই জন্যই কিন্তু ইচ্ছে করে ওরা অযোগ্য যে কজনই হোক না কেন, 5,000 হোক, তাদেরকে আলাদা করে চিহ্নিত করে বাদ দিয়ে প্যানেলটা রাখতে পারতো, পারেনি কিন্তু, করেনি কিন্তু। কেন? ওরা ডিভাইড অ্যান্ড রুল, ঘৃণাটাকে বজায় রাখতে চাইছে। তাই স্টাফ রুমগুলোতে, যেটা প্রাইমারি স্টাফ রুমগুলোতে ঘৃণার বিস্তার ঘটে গেছে আগেকার প্যানেল, আপনারা তো জানেন সেই ঘটনাকে কেন্দ্র করে। একই রকমভাবে এবার হাই স্কুলের স্টাফ রুমগুলোতেও, স্কুল খুললে দেখতে পাবেন, যদিও স্কুল খোলা এখন 20 জলে, আসছি আমি সে বিষয়ে। স্কুলটাকে ওরা শুধু এমনি এমনি বন্ধ করেনি, কারণ তো আছেই। তো এইগুলো কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো, ঘৃণাটা ঢুকিয়ে দেওয়া হলো আপনাদের মধ্যে, বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হলো। আপনারা এখন অযোগ্য, কোট আনকোট অযোগ্যরা এখন যোগ্যদেরকে গালাগাল করবে, কারণ কেউ তো অযোগ্য বলে নিজেকে ভাবতে চায় না। না চায় বলুন দেখি? চায় না। আমাদের তখন তাদের যুক্তি কি? অযোগ্য নেতা আছে, তারা ডুপ্লিসিটি করে ইলেকশন জেতে। কত জাজ আছে, এরকম শোনা যাচ্ছে, একজন উকিল বলেছেন এই জাজ নাকি 2কে পাস করেছে। তো সমস্ত ক্ষেত্রেই তো দুর্নীতি আছে। প্রশ্নটা তারাও তো করতে পারেন না, তাদের পক্ষেও যে একদম যুক্তি নেই তা নয়। হ্যাঁ,
তার মানে আমি নিজেকে জাস্টিফাই করছি অন্যের দুর্নীতি দেখিয়ে, সেটা ঠিক নয়। কিন্তু এটা মানুষের বৈশিষ্ট্য না, আমরা সেটা করি। কি মিউনিসিপ্যালিটির দুর্নীতি নেই, সিএসসিতে দুর্নীতি নেই, মন্ত্রী যে এমপি হয় এত টাকা মাইনে এত টাকা পায়, তারপরে এমপি না থাকলেও সারা জীবন ধরে পেনশন পায়, এত এত টাকা, এত এত সুযোগ সুবিধে, তারা কি দুর্নীতি করে এমপি হয় না, এমএলএ হয় না? হয়তো তাহলে তাদের বেলায় কেন তদন্ত হয় না? তাদের বেলায় কেন নতুন করে ইলেকশন হয় না? মানে তাদেরকে খারিজ করে দিয়ে হয় কি? হয় না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এক্সেসিভ গণ্ডগোল হলে রিপোলিং হয় কোনো কোনো বুথে, কিন্তু কেউ অলরেডি নির্বাচিত হয়ে গেছে, তারপরে অনেক রকম খবর টবর পাওয়া গেল দুর্নীতির, যায় অনেকের ক্ষেত্রে, যায় অনেক কিছু পাওয়া যায়, ওই তাদেরকে সরিয়ে দেওয়া হয়, আবার তাকে বাদ দিয়ে দেওয়া হয় যে না আপনি আর এমএলএ থাকবেন না, এমপি থাকবেন না, হয় না। বরঞ্চ এক পার্টি থেকে সুযোগ সুবিধার জন্য আরেকটা পার্টিতে সে চলে যায়, ডিফেকশন করে, তাই নয় কি? তাহলে তাদের বেলায় কেন হয় না? শুধু শিক্ষকদের নিয়েই কেন পড়লো? ওই যে বললাম, এখানেই সবচেয়ে বেশি সংখ্যা, আর শিক্ষা ব্যবস্থায় মগজ ধোলাইয়ের কেন্দ্র, তাই শিক্ষা ব্যবস্থায় ওদের এখন বড় টার্গেট। একে একে সব আসবে, কলেজ শিক্ষক, ইউনিভার্সিটি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, সবই যাবে। তবে এটা ওদের প্রায়োরিটি, তাই এটা দিয়ে আগে শুরু করছে। তাই আমি আবার বলবো, এই ধরনের, যদিও এটা কাজ হবে না আমি জানি, এটা মহাকাল ঠিক করে রেখেছেন কি হতে চলেছে। তো কিন্তু এই প্রকাশ্যে অন্তত কোন্দলগুলো বন্ধ করুন, শিক্ষক গ্রুপে দেখলে খারাপ লাগে। শুধু মনে রাখবেন, যোগ্য অযোগ্য এগুলো সভ্যতার সমাজ তৈরি করেছে। আর এখন যে প্যানেল তৈরি হচ্ছে আপনাদের, এই যে দুর্নীতি থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, এগুলো সভ্যতার সমাজ তৈরি করেছে। প্রাকৃতিক কমন ব্যাপারটা কি বলুন তো? আপনাদেরও খিদে পায়, ওদেরও খিদে পায়, আপনাদেরও জীবন বিপন্ন এখন, ওদের জীবনও বিপন্ন এখন। এই কমন ফ্যাক্টরটা বুঝে ঐক্যবদ্ধ হলে তবেই কিন্তু আপনারা বাঁচবেন। নইলে ওরা কিন্তু চাইছে আপনারা এই বিরুদ্ধে মামলা করুন, ওরা ওর বিরুদ্ধে মামলা করুন, এরা এই বিরুদ্ধে মামলা করুন, ওরা ওর বিরুদ্ধে মামলা করুন, খেবি। আর বাঁদরের পিঠে ভাগ জানেন তো? হ্যাঁ, দুই বিড়ালের গণ্ডগোল, সেই গল্পটা, বাঁদরের পিঠে ভাগ। হ্যাঁ, মহামান্য আদালত সেই ভূমিকায় অবতীর্ণ, আর সেই বাঁদরটিকে আবার কন্ট্রোল করছে জায়নের শক্তি, গ্রেট রিসেটের থিঙ্ক ট্যাঙ্ক, তাই তো? তাই আবার বলছি, এই যে প্রাইমারিতে আবার রায় আসছে সম্ভবত 30 তারিখে, সেখানেও ট্রেন্ড নন ট্রেন্ডের গণ্ডগোল লেগে আছে। কমন ফ্যাক্টরটা দেখুন আপনাদের মধ্যে। এখন আর বললাম না, শিক্ষকরা কিন্তু এই নতুন বিশ্ব ব্যবস্থায় প্রচলিত যে ডিগ্রি রয়েছে, আপনাদের যে স্কিল রয়েছে, যে দক্ষতা রয়েছে, সেগুলো কিন্তু ওদের কাছে মূল্যহীন। তাই আপনারা আপেলই হন আর পোকাযুক্ত পেয়ারাই হন, সব কিন্তু ড্রেনে পড়ে গেছেন, নর্দমায় পড়ে গেছেন। আর নর্দমায় যখন পড়ে আছেন, পোকাওয়ালা পেয়ারা, পোকাযুক্ত পেয়ারা আর ঝকঝকে কাশ্মীরি আপেল দুটোই কিন্তু এক, মুখে দেওয়ার যোগ্য থাকলেন না আপনারা, বুঝলেন তো? এই ব্যাপারটা বুঝুন। এই নর্দমাটা আসলে পুরনো শিক্ষা ব্যবস্থা, আর আপনারা হলেন কেউ পোকা পেয়ারা, কেউ আপেল, কেউ নাশপাতি। তো কমন ফ্যাক্টরটা কি? আপনারা বিপন্ন, আপনারা ড্রেনে পড়েছেন, ফেলে দেওয়া হয়েছে আপনাদের পরিকল্পনা মাফিক, আপনারা বুঝতে পারেননি। তাই এই ড্রেন থেকে কি করে ওঠা যায় সেটা ভাবুন। সবাই কিন্তু ড্রেনে আছেন, ওইখানে ড্রেনের মধ্যে থেকে ওকে গালিগালাজ করছেন, পোকা পেয়ারা আমি আপেল, কীরকম ভাবুন, দৃশ্যটা ভাবুন তো। একটা পচা এঁদো ড্রেনের মধ্যে সব পড়ে আছে, পেয়ারা, নাশপাতি, আপেল, হ্যাঁ, সেখানে বিবাদ করছে, আমি যোগ্য, তুই অযোগ্য, কেমন লাগছে ব্যাপারটা? তাই একটু গভীরে যান, ওখানে শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নেই, আপেলের নেই, পেয়ারার নেই, সবাই বিপন্ন। তাই কি কমন ফ্যাক্টরগুলো ভাবুন। আপনারা সবাই বিপন্ন, আপনাদের সবার খিদে পায়, আপনাদের বাড়িতে সংসার আছে, অসুস্থ বাবা মা আছে, স্ত্রী আছে, স্বামী আছে, পুত্র আছে। এই কমন জায়গাগুলোকে নিয়ে ভাবুন, যেটা ওরা চাইছে না আপনারা ভাবুন। তাই আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আবার সেই একে অপরের বিরুদ্ধে দাঁত খিঁচোচ্ছেন এবং মামলা করছেন, নিজের কবর নিজে খুঁড়ছেন। ওরা একটা একটা করে লাঠি ভাঙছে,
কারণ ওরা জানে ঐক্যবদ্ধ অবস্থায় ভাঙা যাবে না, তাই ওরা কৌশলে এই ভাগগুলো করছে। আপনারা বুঝতে পারছেন না, অথচ আপনারা শিক্ষক। এটাই তো হওয়ার কথা, মহাকালের লীলা। যাই হোক, এই বিষয়টা আমি অতিক্রম করে এবার পরের বিষয়ে আসছে। সাম্প্রতিক একটু খবর, আপনারা জানেন আমি এটা নিয়ে আগে ভিডিও করেছিলাম, অ্যালার্ট থাকুন। এটাও কিন্তু এজেন্ডা, শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্র নয়, সর্বক্ষেত্রে ওদের এজেন্ডা আছে। এই ফুচকাওয়ালা থেকে নাকি ফুচকা খেলে নাকি মারাত্মক ক্যান্সার ছড়াচ্ছে দূষণ থেকে। ভাবুন, ফুচকা আলু কাবলি আমি সেই ক্লাস 3-4 থেকে খেয়ে আসছি। আমি সোনারপুর বিদ্যাপীঠের ছাত্র ছিলাম এবং আমাদের যখন টিফিন হতো, টিফিনের সময় আমাদের গেটটা খুলে দেওয়া হতো, মূল গেটটা, কোলাপসেবলটা খুলে দেওয়া হতো। তো সেই সময় আমাদের গেটের বাইরে অপেক্ষা করতো ফুচকাওয়ালা এবং আলু কাবলি, এছাড়া আরও সব ছিল, মুড়ি টুড়ি ছিল, কিন্তু মূলত এই দুটোই আমরা খেতাম। তাহলে আমি সোনারপুর বিদ্যাপীঠে পড়েছি অবশ্যই ক্লাস 5 থেকে। তার আগেও তো খেয়েছি, আমি তার আগে একটি প্রত্যন্ত স্কুলে পড়েছি, বৈকুণ্ঠপুর মাটিপাড়া বিদ্যানিকেতন, রাজপুরের অঞ্চলের মধ্যে পড়ে সোনারপুর রেল স্টেশন, নিয়ারেস্ট রেল স্টেশন সোনারপুর। সেই স্কুলে আমি পড়াশোনা করেছি। বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আমি যেখানে থাকতাম সেই বাড়িতেও বিদ্যুৎ ছিল না, লণ্ঠনের আলোতে পড়াশোনা করেছি। তো যাই হোক, তো সেইখান থেকে সোনারপুর বিদ্যাপীঠে পড়তে যাই। তো সেইখানে সেই ক্লাস 5 থেকে কন্টিনিউয়াস প্রতিদিন, ওখানে তো 8 অবধি পড়াশোনা করেছি, আলু কাবলি আর ফুচকা, আলু কাবলি আর ফুচকা, শুধু টিফিন পিরিয়ডে নয়, অন্য সময় যখনই সুযোগ আছে খেয়ে গেছি। শুধু আমি নয়, আমার সতীর্থরা, আমার যারা ক্লাস ফ্রেন্ড ছিল আর কি, ছাত্র ছাত্রী পড়ুয়া নির্বিশেষে সমস্ত স্কুল। তো সেই ফুচকার মধ্যে এখন পাওয়া যাচ্ছে ক্যান্সারের, মারাত্মক ক্যান্সারের সম্ভব মানে আর কি বীজ। তো একজন দেখলাম, একজন মন্তব্য করেছেন, দেখি তিনি নাকি সত্যি ভয়ঙ্কর মনে করছেন। তো যাই হোক, তো এত খেলাম, আমি তো ভালোই আছি, সুস্থই আছি, চনমনে আছি। কি অসুস্থ মনে হচ্ছে নাকি? হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না। তো যাই হোক, তাহলে এটা উদ্দেশ্য কী? এই যে ভোটের পরে কি কি হবে আমি কিন্তু শুরু করে দিয়েছি, আলোচনায় চলে এসেছে। এটি তার প্রথম স্তর, প্রথম দিক। কী হবে? এই ফুচকাওয়ালা থেকে শুরু করে, এগরোল বিক্রেতা থেকে শুরু করে, স্ট্রিট ফুড ভেন্ডর যা যা রয়েছে, এদেরকে তুলে দেওয়া হবে। কী ভাবে? একটা পদ্ধতি হলো এটা, মিডিয়াকে ব্যবহার করে, সায়েন্টিজম, বিজ্ঞানের নাম করে ওরা বিজ্ঞানকে তৈরি বানিয়ে নিয়েছে। যেমন আমাদের ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে বানিয়ে নিয়েছিল, সেটা ইসলাম বলুন আর হিন্দুইজম বলুন, সব ধর্মেই ধর্ম ব্যবসায়ী আছেন। প্রকৃত জায়গা থেকে, টিনের থেকে, সার থেকে সরে গিয়ে সারকে ষাঁড় বানিয়ে দিয়ে ধর্ম ব্যবসায়ীরা মূল জায়গাটাকে আমাদের ধরতে দেয়নি। কেউ ধরেছেন, চেষ্টা করেছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বা তাদেরকে মানুষ বোঝেনি, বুঝতে চায়নি। তো একই রকমভাবে সায়েন্টিজম, যেটা নিয়ে আমার একটি লেখাও আছে, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, বিজ্ঞানকে বিকৃত করে, ওদের মতো করে, ট্যাম্পার করে, ডক্টর করে, ওদের স্বার্থ চরিতার্থ করবার জন্যই যে ডক্ট্রিনগুলো এখন আনা হচ্ছে, তার নাম সায়েন্টিজম। তার একটি দিক হচ্ছে এই প্যান্ডেমিক, এটা সায়েন্টিজম। ওদের মতো করে ওরা ভাইরোলজিকে ট্যাম্পার করেছে, বিকৃত করেছে, ইমিউন সিস্টেমের গুরুত্ব না দিয়ে, হার্ড ইমিউনিটির গুরুত্ব না দিয়ে, ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্সের গুরুত্ব না দিয়ে, ভুল ভাল পদ্ধতিতে ওরা করোনাকে এত ভয়ঙ্কর, এত ভয়ানক বলে প্রমাণ করে দিয়েছে মিডিয়াকে কাজে লাগিয়ে। সেটা অবশ্যই সায়েন্টিজম। ওরা ওদের মতো করে মূল বিজ্ঞানটাকেই, ভাইরোলজিটাকেই শেষ করে দিয়েছে, যেমন করে ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে শেষ করে দিয়েছিল, তাই তো? আহারে, ধর্ম আর বিজ্ঞান কবে আলাদা ছিল বলুন দেখি? ছিল না কখনো। দুটোই মানুষের মঙ্গলের জন্য এসেছিল। ধর্ম ছাড়া বিজ্ঞানের চর্চা হয়? হয় না।
বলে সেটা অমানবিক হয়, ভয়ঙ্কর হয়, নীতি থাকে না সেখানে। আর নীতি মানেই কিন্তু সেখানে এথিক্স, আর এথিক্স মানেই কিন্তু ধর্ম। ধর্ম মানে শুধুমাত্র ওই তথাকথিত ওই নাম দিলেই বললেন ওটা নয়। ধর্ম মানে ওই দাড়ি নয়, টিকি নয়, ওগুলো তো ঠিক আছে একটা আইডেন্টিটির জন্য, কিন্তু মূল বিষয়টা এথিক্স। বহুজন হিতায় বহুজন সুখায়, যেটা ইসলামেও আছে, আমাদের বেদেও আছে, ঋগ্বেদ থেকেই তো বললাম, সেটাই তো, আর সেটাই ধর্ম। তো এই ধর্ম থেকে বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, করে সব চলছে। তাহলে সায়েন্টিস্টদের নাম করে এলো প্যান্ডেমিক, ওর মধ্যে আর কি এই যে গ্লোবাল ওয়ার্মিং, আমি ওই গ্লোবাল আলাদা করে লিখি, অনেকেই সেটা বুঝতে পারেন, কি করার নেই বলুন, মনের তো ক্ষোভ থাকে, আমি তো আর গালাগাল দিতে পারি না, ওই জন্য ওরকম করে লিখি আর কি। তো যাই হোক, তো গ্লোবাল আলাদা করে লিখি, অনেকে এবার বুঝতেই পারে স্যার এই গ্লোটা কি GLOW, বললাম হ্যাঁ তাই হবে। তো তাহলে এটাও সায়েন্টিজম, ওরা কার্বনকে ভিলেন বানিয়ে, কার্বন এবং অক্সিজেন, মানে কার্বন ছাড়া যে প্রাণীদেহ জীবদেহ গঠনই হয় না, আর কার্বন ডাইঅক্সাইড ছাড়া যে অক্সিজেনের অস্তিত্বই নেই, এই বাইনারিগুলোকে ওরা আমাদেরকে দিয়ে মগজ ধোলাই করে ভুলভালভাবে পরস্পরের বৈরী বানিয়ে দিচ্ছে। অথচ বাইনারি মানে কি, পরস্পরের পরিপূরক, আলো অন্ধকার, তাই না? সেরকমভাবে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো বাইনারি। এটা নিয়ে আমার পরে একটা ভিন্ন কথা ভিডিও করার ইচ্ছে আছে। এবং এই বাইনারির খেলাটা কিন্তু সর্বক্ষেত্রে ওরা চালিয়ে দিয়েছে, সর্বক্ষেত্রে কাজে লাগাচ্ছে এবং ওরা বানিয়ে নিচ্ছে আর কি। তাহলে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের নাম করে, অর্থাৎ এই যে ফসিল ফুয়েল, এই যে যেমন ধরুন যারা এগরোল বিক্রি করছে রাস্তার ধারে, তারা তো গ্যাস জ্বালাচ্ছে, বা কয়লা, অনেকেই রুটি করছে কয়লা ব্যবহার করছে, ফসিল ফুয়েল, তাই তো? তো এটা ওদের কাছে অস্ত্র আছে, এ কারণেই তো মূল বিষয়। গাড়ি ঘোড়া তো আছেই, সেটা পরের। আমি এখানে মূলত জীবিকার, গরিব যারা অ্যালার্ট হতে পারবেন, প্রতিবাদ করতে পারবেন, তাদের কথাই বলছি। তাহলে কিভাবে এদের করা হবে এটা বলা হবে। আমাদের তথাকথিত যারা ব্রেন ওয়াশ ভদ্রলোক হয়ে গেছি, তাদেরকে বোঝানো হবে মিডিয়ার মাধ্যমে কি না এইসব স্ট্রিট ভেন্ডার, স্ট্রিট ফুড, একদিকে মিডিয়াকে দিয়ে ভয় দেখানো হবে এই যে এই রোগ ছড়াচ্ছে, এই যে ফুচকাওয়ালা থেকে নাকি টাইফয়েড হচ্ছে, এ ব্যাপারে আমার একটা ভিডিও আছে। এবার আজকের খবরে দেখা যাচ্ছে যে ফুচকাওয়ালা থেকে ক্যান্সার হচ্ছে ফুচকা খেলে, তাই তো? অর্থাৎ এরকম একটা প্যানিক তৈরি করা হবে, মিডিয়াকে দিয়ে প্রচার করানো হবে। পাশাপাশি পরিবেশ দূষণ ঘটাচ্ছে এইসব স্ট্রিট ভেন্ডাররা, এইসব হকাররা, এইভাবে অর্থাৎ মিডিয়াকে দিয়ে প্যানিক তৈরি করা, জনমত তৈরি করা, ওদের মতো করে জনমত তৈরি করা। পাশাপাশি বিধিনিষেধ আসবে, অবশ্যই আইন আসবে, দেখবেন মিলিয়ে নেবেন, সেইগুলোর ওপরে ওরা কোপ মারা শুরু করবে। ভোটের পরপরই এটা শুরু হয়ে যাবে। তাহলে ভোটের পর আমরা কী কী দেখতে পাবো? প্রথমত এই ধরনের প্যানিক, ফুচকাওয়ালা থেকে শুরু করে দুধওয়ালা, দেখবেন দুধে বার্ড ফ্লুর ভাইরাস পাওয়া গেছে আমেরিকায়, এবং অচিরেই সেটা আমাদের দেশেও পাওয়া যাবে। ঝাড়খণ্ডে বার্ড ফ্লু চলছে, কেরালা, কর্ণাটকে চলছে, পশ্চিমবঙ্গেও যে কোনো দিন চলে আসবে। অর্থাৎ এই প্যানিকবাজি, একদিকে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্যানিকবাজি, যেটা ফসিল ফুয়েল জ্বালানোর জন্য, অর্থাৎ কয়লা বলুন, এইগুলো কারণে, পেট্রোলিয়াম, ডিজেল, এগুলোর ব্যবহারের কারণে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি বাড়ছে, এবং যা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে বলে ওরা জানিয়ে দিয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কনসেপ্টটাই গ্রিন হাউস গ্যাস বাড়ছে এগুলোর কারণে। তো এসব তথ্য সায়েন্স ট্যাম্পার করে ওরা বানিয়ে রেখেছে, সেটা নিয়ে আমি বিস্তারিত লিখেছি, লেখাটা অবশ্যই পড়বেন যারা। আমি এই নিয়ে আমার ভিডিও আছে ইউটিউবে, গ্লোবাল ওয়ার্মিং কতটা সত্য, যারা নতুন এসেছেন তারা অবসরে সেটা শুনে নেবেন। তাহলে এইগুলো দিয়ে একদিকে হকার উচ্ছেদ চলবে, লোকাল স্টেশনগুলো দেখবেন সাউথ ইস্টার্ন, অর্থাৎ দেখবেন হাওড়া থেকে এই যে মেদিনীপুর লাইনটা দেখবেন, সেখানকার যে প্ল্যাটফর্মগুলো ছিল, সেখানে আগে চা বিক্রেতা থেকে শুরু করে ঘুগনি বিক্রেতা এরা কিন্তু ছিল, পুরো সাফ করে দিয়েছে, কারণ ওখানে রেজিস্ট্যান্স নেই, প্রতিরোধ নেই। হাওড়া স্টেশনেও দেখবেন এখন শুধু জয়েন্ট আছে, ফুড আউটলেট আছে, ব্র্যান্ডেড দোকান আছে, নেই কিন্তু সাধারণ যে মানুষগুলো, গরিব মানুষগুলো সেখানে বসতো, তাদেরকে পুরো তুলে দেওয়া হয়েছে। আর এখন কি হচ্ছে, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, কর্পোরেট ফর্মুলা, এবং সেখানে কিন্তু সেটা
ফ্র্যাঞ্চাইজি নেওয়া, মানে রেল স্টেশনগুলো যারা মালিক হবে আর কি, আপনারা জানেন এই স্টেশনগুলো পুরো বিক্রি করে দেওয়া হয়েছে আদানি আম্বানির হাতে। এবং দেখবেন আগামীতে স্টেশনগুলোর নামের আগে আদানি যুক্ত হবে বা এরকমভাবে বিভিন্ন কর্পোরেটের নাম যুক্ত হবে, ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরুন দেখবেন বরানগর মেট্রো স্টেশনের আগে দেখবেন জিএসডব্লিউ নাম ঢুকে গেছে আর কি, মানে স্টিল, জানেন জিন্দাল স্টিল সম্ভবত। তো এইরকমভাবে ওরা কিন্তু ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট করবে এবং সেখানে অন্য সাধারণ মানুষকে বসতেই দেবে না, গরিব মানুষকে কিছু বিক্রি করতেই দেবে না। আর এই কারণেই ওই মুনাফা বৃদ্ধি পাশাপাশি এই গরিব মানুষগুলো স্বনিযুক্তিকে ধ্বংস করা, সেলফ এমপ্লয়মেন্টকে ধ্বংস করা, নইলে এরা তো পরবর্তীকালে মানবে না, এত ভ্যাকসিন বুঝতে পারবে না। এবার ভাতা নির্ভর যদি করে দেওয়া যায়, ইনকাম পাতে কিচ্ছু নেই, মাসে 2,000 টাকা করে ভাতা, এইবার যদি এরকম আইন তো আগামীতে আনবেই ওরা, ভয়ে তো কাজও হয়, প্যানিকেও কাজ হয়, যে আপনি যদি ডেঙ্গু ভ্যাকসিনটা না নেন তাহলে কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। সে বেচারা কোনো স্টেশনে হয়তো পেয়ারা বিক্রি করতো বা যে স্টেশনে কোনো ঘুগনি চপ বিক্রি করতো, সেটা তো বন্ধ হয়ে গেছে, সেখান থেকে হয়তো সে মাসে 1,000-5,000 টাকা ইনকাম করতো, তো সেটা বন্ধ হয়ে গেছে, এখন সে পুরোটা ভাতা নির্ভর। অতএব সরকার যা বলবে, মানে জায়নির শক্তি তো সরকার জায়নির শক্তির দালাল, তারা শুনতে বাধ্য হবে। এই কারণেই স্বনিযুক্তিকে তুলে দেওয়ার একটা লক্ষ্য। আর কি কারণ, এই যে ছোট ছোট খুচরো যারা বিক্রেতা, কারণ এই যে জামা কাপড়ের দোকান দেখবেন, মলে তো সবাই যায় না এখনও, কিন্তু আমাদের মতো মানুষ, আমি তো মলত্যাগ করি বলেই দিয়েছে, মানে মল ত্যাগ করুন, অথচ এই আমি, যাই হোক আসছি পরে বলবো। এমন কোনো মল নেই আমি দেখিনি কলকাতায় একসময়, এমন কোনো ব্র্যান্ডেড রেস্তোরাঁ নেই যেখানে আমি খাইনি কলকাতায়। ইউরোপে তো পরে গেলামই, অবশ্য কাজে লেগেছে, সব দেখে নিয়েছিস তো, ভেতরে অন্তঃশ্বাস শূন্যতা। তো যাই হোক, তো তাহলে এই খুচরো ছোট ছোট কাপড়ের দোকান, ফুটপাতগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায় আস্তে আস্তে, তখন দেখবেন যারা আপনাদের মতো মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু এই দোকানগুলো আর পাবেন না। তখন তাদের ভরসা হবে কি, অনলাইন অথবা ওই মল, ওরা এটাই চাইছে। আমি নরওয়েতে ছিলাম, আপনারা জানেন, সেখানে আমি কোনো ছোট দোকান দেখিনি, বহু আগেই ওখানে নিউ ওয়ার্ল্ড অর্ডারের এই স্টেপগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ছোট দোকান বা রাস্তার ধারে এই যে আমরা দেখতে পাই গরিব মানুষ রুটি বিক্রি করছে, তার সংসারটা চলে যাচ্ছে, এগরোল বিক্রি করছে, চাউমিন বিক্রি করছে, এসব দৃশ্য কিন্তু আমি বিশ্বের সবচেয়ে উন্নত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্রথম দিকে থাকা, কখনো কখনো 1 নম্বরে থাকা নরওয়ের রাস্তায় আমি দেখিনি। সেখানে ভাতা আছে, কিন্তু একটা ফারাক আছে। আপনারা যদি মনে করেন যে বাহ খুব সুন্দর, আমরা তাহলে নরওয়ের মতো ভাতা পাবো, না, পাবেন না। কেন কি, জায়নির শক্তি আমাদের দেশগুলো তৃতীয় বিশ্ব থেকে শোষণ করেই তো ওরা সাজায় ওদের দেশগুলোকে, না? তো ওখানে যে ভাতাটা দেওয়া হয়, তাতে করে একটা পরিবারের বেশ সচ্ছলভাবে জীবন চলে যায়, কেউ কেউ গাড়িও মেনটেন করতে পারেন, আমি নিজে দেখে এসেছি। হ্যাঁ, ভাতাটা অনেক স্ট্যান্ডার্ড ভাতা। খেয়াল করে দেখবেন আমাদের দেশের যে বিপিএল, মানে বিলো পভার্টি লেভেলের যে ক্যালকুলেশন করা হয়, পার ডে এত টাকা করে যার ইনকাম, তার নিচে যে ইনকাম এখন এক্স্যাক্ট মনে পড়ছে না, খুবই কম, তাকে বিপিএল বলা হয়। তো সেইটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে, নরওয়েজিয়ান স্ট্যান্ডার্ডে অনেক বেশি হাই। তাই ভাববেন না যে ওখানে যে লোকটা ভাতা পাচ্ছে সেই অঙ্কের ভাতা আপনি এখানে বসে পাবেন। তাই ওই লাইফস্টাইলটা আবার ভাববেন না কিন্তু, যে না তাই তো ওখানেও তো ভাতা আছে, বলে ওদের মতো আমার দেশও উন্নত হয়ে যাবে, একেবারে দারুণ দারুণ ব্যাপার ট্যাপার, গাড়ি টাড়ি নিয়ে ঘুরবো ভাতার টাকায়। সেটা হবে না কিন্তু, তাই তো হবে না সেটা হবে না। তো যাই হোক, তো আর লোক সংখ্যা ওখানে কম, 52 লক্ষ লোক, কমতে 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 আর ওখানে যা অবস্থা আমি দেখে এসেছি, বাইরে থেকে অনেক ঝাঁঝকঝকে মনে হয়, লোকগুলো ভীষণ একা, বিষণ্ণ, সুইসাইডের হার সবচেয়ে বেশি নরওয়ের মতো দেশগুলোতে, আত্মহত্যার হার। হ্যাঁ, সব লিখেছি আমি চক্রবইয়ের দিনরাত্রিতে, এই নরওয়ের ছবি এবং নরওয়ে দেশটির ছবি। আমার মনে হয় না বাংলা সাহিত্যে কেউ এইভাবে মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক নরওয়ের ইতিহাস, ভাইকিংদের ইতিহাস থেকে শুরু করে তাদের বর্তমান পরিস্থিতি, ধর্ম, রাজনীতি,
এইভাবে নরওয়ে নামক দেশটির ওপর, এবং সুইডেনও সেখানে এসেছে, ফ্রান্সও এসেছে, তো অবশ্যই বেশি কভার হয়েছে নরওয়ে। তো এইভাবে কোনো দেশের ওপরে বাংলা সাহিত্যে এইভাবে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, তাদের জীবনযাপন, হ্যাঁ, তাদের ইতিহাস নিয়ে আমার জানা নেই বাংলা সাহিত্যে এমন কোনো বই আছে কি না। আমি অন্তত পড়িনি, আমি তো কম বই পড়িনি, আমার চোখে পড়েনি। তো যাই হোক, তাই সতর্ক থাকুন। হকার উচ্ছেদ শিয়ালদা ডিভিশনে করতে পারিনি এখনও, ভোটের পরে শুরু করে দেবে। যারা আছেন আমার, কিন্তু ওই যে সমস্যা, আমরা সবাই শান্তিপ্রিয় হয়ে গেছি, খুব ভয় টয় পাই, গান্ধী বানিয়ে দিয়েছে, শিক্ষিত মানেই ভীরু, আমরা সেটাই হয়ে গেছি, কাপুরুষ হয়ে গেছি। তার ফলে ওদের সুবিধে হয়ে গেছে। শিক্ষার বিস্তার কেন করে জানেন? এবার বুঝতে পারলেন তো, যে শিক্ষা মানুষকে ভীরু করে, কাপুরুষ করে, শরীরচর্চা থেকে বিরত রাখে, প্রতিবাদ থেকে বিরত রাখে, ডোসাইল বানায়, ল্যাজ নাড়াতে শেখায়, সেই শিক্ষা কেন, বিনা প্রশ্নে মেনে নিতে শেখায়, সেই শিক্ষা কেন ওরা বিস্তার করে? বুঝতে পারেন না? হ্যাঁ, এবার তো বুঝতে পারছেন। এতজন শিক্ষক যদি একটু অশিক্ষিত হতো, সবাই যদি একটু মারমুখী হতে পারতো, মানে প্রতিবাদী আর কি, আমি হলে তো হতাম, তাহলে এতক্ষণে কি হয়ে যেত বলুন দেখি? 25,000 ইজ নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, অনেকটা সংখ্যা, এবং তাদের বাড়ির লোকজন মিলে 1 লাখের কাছাকাছি হয়ে যায়। কিন্তু ওই যে ভদ্রলোক, ভীতু, শান্তিপ্রিয়, তাই তো, সেটা ওরা দেখে নিচ্ছে, বাজিয়ে নিচ্ছে। তাই বলবো, ঐক্যবদ্ধ হন, সতর্ক থাকুন, মিনমিন সবসময় করবেন না। রামকৃষ্ণও কিন্তু বারবার সেই গল্পটা মনে আছে, আরে তুই ফোঁস করিসনি কেন রে? সেই সাপকে অহিংস হতে বলেছিল, তো সাপ তো সেই গুরু ঠাকুরের কথা শুনে সে বেচারা মারি খেয়ে গেছে। সে কামড়ায়নি কাউকে, কারণ সে অহিংস হওয়ার চেষ্টা করছিল। কারণ সত্যি তো অহিংসা খারাপ জিনিস, মানে হিংসা খারাপ জিনিস, সে কেন কামড়াবে? তাই তো বেচারা, সে এখন লোকজন তাকে পেটাচ্ছে, সে এরকম মার খেয়ে গেছে, তারপর রক্তাক্ত অবস্থা। তখন সেই কোটরে তো সেই গুরু, মানে তার মানে যেতে যেতে কী রে তোর হাল কী করেছে রে? আর কেন গুরুদেব, আপনি তো বলেছিলেন কোনো রকম কিছু, মানে কামড়াতে বলেছিলেন, তাই আমি কাউকে কামড়াইনি, ওরা তো তাই আমাকে বেশি করে মেরেছে, কেউ ভয় পায়নি, আমি নিস্তেজ হয়ে মরার মতো পড়েছিলাম। বললো কী রে, আমি তোকে কামড়াতে বলিনি, ঠিক আছে, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি, ফোঁসটা কেন করলি না? এই ফোঁসটা তো করতে হয়। তো আমি শুধু মিন 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 পাচ্ছি, ফোঁস পাচ্ছি না, ফোঁস কিন্তু পাচ্ছি না। তো আমি কিন্তু দেখুন খেয়াল করে, আমি কিন্তু কনস্পিরেসি থিওরিস্টদের কোনো কথা বলিনি, নিজের কথাও কিন্তু আমি বলিনি, আমাদের ঠাকুরের কথা বলেছি, রামকৃষ্ণের কথা বলেছি, বাইরের লোকের কথা বলিনি। কিন্তু ফোঁস করো, নালে কিন্তু শেষ। ওরা কিন্তু মেপে যাচ্ছে, দেখে নিচ্ছে, এক এক করে কিন্তু পেরেক পোতা হচ্ছে। আপাতত শান্তি, কিন্তু আপনারা কি সেটা আপাতত চান? নিশ্চয়ই আপাতত চান না, শেষ পর্যন্ত তো চান, তাই না? তো সেই শেষ পর্যন্ত জন্য লড়াই করতে হয়, এমনি এমনি কি আর পাওয়া যায়? যারা বোঝার তারা বুঝবে। যাই হোক, তাহলে একই কথা হকারদের ক্ষেত্রে প্রযোজ্য। শিয়ালদা ডিভিশনে যত প্ল্যাটফর্ম আছে দেখবেন, সেটা সাউথ সেকশন হোক আর এই নর্থ সেকশন হোক না কেন, সব প্ল্যাটফর্মে কিন্তু এখনও হকার আছে। তো সেখানে কিন্তু রেজিস্ট্যান্স হবে। আমি অন্তত কয়েকটা স্টেশনের নাম বলতে পারি যেখানে আমি নিয়মিত যাই, এখনও যাই, আড্ডা মারি, কথা বলি। সব তো আর ভিডিও করা যায় না, সেসব স্টেশনে গেলে এমন মার খাবে। তো যাই হোক, তো আমার মনে হয় অনেক স্টেশনেই আরও মার খাবে, কারণ এগুলো তো ছড়াচ্ছে, এরা তো নিজেদের মধ্যে রাখছে না, ছড়াচ্ছে। তো সুতরাং প্ল্যাটফর্মটা বলবে পাবলিক প্রপার্টি, রেলওয়েটা পাবলিক প্রপার্টি বলবে, অথচ পাবলিকের গরিব মানুষগুলো সেখানে বসতে পারবে না, কর্পোরেটের হাতে বেচে দেবে। আর ওখান থেকে পরিবেশ দূষণের নাম করে
দৃশ্য দূষণের নাম করে গরিব মানুষগুলোকে খেদাবে, এই কীরকম ডেভেলপমেন্ট? হ্যাঁ, এই কীরকম ডেভেলপমেন্টের মডেল? হ্যাঁ, কতিপয়ের স্বার্থে। তাহলে হকার উচ্ছেদ এবং এই স্ট্রিট ভেন্ডার উচ্ছেদ একটা লক্ষ্য। বললাম গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণ এবং রোগ ব্যাধি ছড়াচ্ছে, এইসব বিভিন্ন কারণ দেখিয়ে এটা ঘটবে। আর কি ঘটবে? শিক্ষাক্ষেত্রে ঘটতে থাকবে বলেছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে 2025 সাল থেকে আপনারা জানেন ইলেকট্রিসিটি বিল যেটা এসেছে ডোমেস্টিক ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। কি সেটার সেক্টর, সেখানে কি বলা আছে? তৈরি থাকুন মানসিকভাবে, যদি রেজিস্ট করতে পারেন তো করবেন, আমি তো করব। স্মার্ট মিটার অনেক জায়গায় দেখবেন দেশের অনেক রাজ্যে বসে গেছে, এবং স্মার্ট মিটারটা কি প্রিপেড, অর্থাৎ আপনি যেমন করে আগে মোবাইলে পেমেন্ট করছেন, তারপরে এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আবার রিচার্জ করছেন, ব্যাপারটা সেই রকম। এই প্রিপেড স্মার্ট মিটার আসবে, এবং সেই ক্ষেত্রে আপনি সেই মিটার, আপনার যদি মাঝপথে শেষ হয়ে যায় আপনার টাকা, আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন না, কারণ লোকই নেই, সব মেশিন করবে, এআই দিয়ে হবে। কারণ সেখানেও ব্যাপক রকমের কর্মী ছাঁটাই হবে বিদ্যুৎ দপ্তরে, সব দপ্তরেই ছাঁটাই হবে, বিদ্যুৎ দপ্তরেও তো হবে, শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো এই একটা বিষয়ে স্মার্ট মিটার আসছে। আচ্ছা, তো যেটা নিয়ে ইতিমধ্যেই অনেক রাজ্যে বিক্ষোভ দেখা যাচ্ছে, অত্যধিক টাকা চলে যাচ্ছে মানুষের, চলছে না। হঠাৎ করে দেখা গেল মাঝরাত্রে, এক্সপায়ার করার কথা নয়, হঠাৎ করে দেখা গেল রাতের বেলা চলে গেল। আর যেই এক্সপায়ার করে গেল আপনারা কিন্তু ইলেকট্রিসিটি কানেকশন বন্ধ হয়ে যায়, যেমন করে আপনার ফোনের আউটগোয়িং বন্ধ হয়ে যায়, যেমন করে অনেকে তবে ইনকামিংও বন্ধ করে দেয় এখন, বা নেট বন্ধ হয়ে যায়, ঠিক তেমন করে আপনার পাখাটি, লাইটটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে একটা মানবিক জায়গা ছিল, ওটা পরিষেবা, এটা তো পরিষেবা, এটা পণ্য নয়, সেটা পণ্য বানিয়ে দেওয়া হচ্ছে, কমোডিটি বানিয়ে দেওয়া হচ্ছে। পরিষেবা কাকে বলে? যেটা মানবিক কারণে, ওয়েলফেয়ারের কারণে, মঙ্গলের কারণে, জনমঙ্গলের কারণে, পাবলিক ওয়েলফেয়ারের কারণে যে ক্ষেত্রগুলো রাখা হয় সেগুলোকে বলা হয় ওয়েলফেয়ার রেজিম বলতে পারেন, বা রিয়াল বলতে পারেন। সেটা গণপরিবহন, যেমন ভাড়া কম থাকে কম্পারেটিভলি, তাই না, মানুষের জন্য। এখনও পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া 5 টাকা আছে, যদি আগামীতে আর থাকবে না, লোকাল ট্রেনের কনসেপ্টটাই থাকবে না। কিন্তু যেহেতু এখনও কাগজে কলমে সরকারের হাতে আছে বলেই তো 5 টাকায় গরিব মানুষ যাতায়াত করতে পারছে তো এইগুলো ওয়েলফেয়ার, কারণ এগুলো সাবসিডাইজ থাকা উচিত মানুষের কথা ভেবে, তবেই তো ওয়েলফেয়ার। তো বিদ্যুতের ক্ষেত্রে সেটা ছিল, জানেন তো, সেটা থাকছে না। এই নতুন যে আইন আসছে ইলেকট্রিসিটি বিল, তাতে করে এটা থাকছে না, ফেলো করি মাখোতেল হয়ে যাচ্ছে। তাই আপনি পে করলে আপনার থাকবে, নাহলে থাকবে না। কিন্তু আগে কি হতো, আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারলেন না, একটা নোটিশ এলো, আপনাকে সময় দেওয়া হলো, বা আপনি গিয়ে একটু নিবেদন করলেন, কিছু টাকা পেমেন্ট করলেন, হঠাৎ করে দেখালো অনেকে এখন তো বেশি বিল চলে আসছে, দেখবেন তারাও দেখবেন কয়েকটা পার্ট করে দেয়, বা গরিব দারিদ্র্যের কারণে চাকরি চলে গেছে, বা কোনো কারণে বিল দিতে পারেননি, সময় পাওয়া যেত, কিন্তু সঙ্গে সঙ্গে লাইন কিন্তু কাটা পড়তো না, পড়তো না। নিবেদনের জায়গা ছিল, মানুষ বসে থাকতো না সেখানে। এবার তো মানুষ বসে থাকবে না, এখানে এআই বসে থাকবে। আপনি নিবেদন করার জায়গাই পাবেন না, ওইখানে ফোনে ওই বাজিয়ে দেবে, প্রেস 1, প্রেস 2, প্রেস 3। কি বুঝলেন? বুঝুন ঠেলা এবার। অর্থাৎ শেষ। এটা কিন্তু 2025 থেকেই চালু করার কথা ডোমেস্টিক সেক্টরে, অর্থাৎ আপনার আমার বাড়িতে। আর কি, টিওডি, টাইম অফ দ্য ডে, এই সময়ে বিদ্যুতের হার নাকি 20% কম থাকবে। ওরা কিচ্ছু না বাড়িয়ে দিয়ে কমাবে, দেখবেন বিলিয়ে নেবেন আমার কথা। আর যখন মানুষ রাতের বেলা বাড়ি ফিরে একটু ফ্যানটা চালাবে, সবাই তো কর্মব্যস্ত, যাদের হয়তো এসি আছে এসি চালাবে, তাদের বেলায় কি হলো 20% বা তারও বেশি বিদ্যুৎ মাশুল বেড়ে যাবে। অর্থাৎ রাতের বেলা বাড়বে, দিনের বেলা কমবে নাকি।
খেলাটা বুঝতে পারছেন তো? অর্থাৎ আপনাকে শেষ করে দেবে। সাধারণ মানুষের পক্ষে এই বিদ্যুতের নীতি যেটা, এই যে বিলিং যেভাবে হবে, স্মার্ট মিটারের মাধ্যমে এই টাইমটাকে ওরা করবে আর কি, কখন কটা থেকে সময় ধরবে আর কি, কি ভয়ঙ্কর আকার নিতে চলেছে কল্পনা করলেই বুঝতে পারবেন, তাই তো? তাহলে এই মাসুলের নীতি যেটা, যখন দিনের বেলা মানুষ বাড়িতে থাকে না, যখন কর্মব্যস্ত থাকে, এখন তো স্বামী স্ত্রী অনেকেই কর্মব্যস্ত, সন্তানও স্কুলে থাকে, তো সেই সময় নাকি কম হবে একটু, আর রাতের বেলায় নাকি 20% বা তারও বেশি বাড়বে। তাহলে আলটিমেটলি কাদের যাচ্ছে, কার পকেট থেকে যাচ্ছে সেটা ভাববেন না। আর কি হবে দেখবেন, এই পরিবেশ দূষণের নাম করে, ফসিল ফুয়েল কন্ট্রোলের নাম করে দোকানপাট আবার লকডাউনের মধ্যে চলে আসবে। না না না, একেবারে কার্পেট লকডাউন আগেকার মতো নয়, কিন্তু কি বলবে দেখবেন, মিলিয়ে নেবেন। বলা হবে যে রাত্রির 7টার পর থেকে বা 8টার পর থেকে এই দোকানগুলো বন্ধ থাকবে। এখন এলাকা ভিত্তিক করতে পারে, বা গোটা রাজ্যের করতে পারে, বা গোটা কলকাতা শহরে এগুলো বেশি হওয়ার সম্ভাবনা আছে, করতে পারে। কি না, ওই যে বিদ্যুতের শর্টেজ হচ্ছে কেন? বিদ্যুৎ তো এখন তাপবিদ্যুৎ আমাদের দেশে জানেন যে আমাদের দেশে হাইড্রো ইলেকট্রিসিটি কম, যা হয় বেশিরভাগটাই ফসিল ফুয়েল, অর্থাৎ 80% বিদ্যুৎই বা তারও বেশি বিদ্যুৎ হচ্ছে কয়লা থেকে হয়, থার্মাল পাওয়ার। তো এদিকে কি হয়েছে আপনারা জানেন, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। ভারতবর্ষকে আর নতুন থার্মাল পাওয়ার স্টেশন চালু করতে দেওয়া হবে না। যে কটা চালু ছিল, মানে কাজ চলছিল, সেগুলোতেও কাজ গো স্লো হয়ে গেছে, যা খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামীতে যে ইলেকট্রিসিটির যে ডিম্যান্ডটা বাড়বে, তাতে করে কিন্তু আমাদের যে এক্সিস্টিং ইলেকট্রিসিটির যে মেগাওয়াট গিগাওয়াট যে টোটাল যে ক্যাপাসিটি আছে, তার থেকে কিন্তু চাহিদা অনেক বেড়ে যাবে, তাই তো? অনেক বেড়ে যাবে, কারণ এই গ্লোবাল ওয়ার্মিংকে আটকানোর জন্য ওরা কয়লা, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভারতবর্ষ তথা আমেরিকাতেও, আর ওরা অনেক পৃথিবীর সমস্ত দেশেই ধরে রাখুন, তারা নতুন করতে দেবে না, এবং ভারত সেখানে সইও করে ফেলেছে। একমাত্র চীন, জানেন তো, আমি এটা নিয়ে ভিন্ন ভিডিও আছে, চীন হলো মহাজনী শক্তির এখন সবচেয়ে শক্তিশালী এবং লেটেস্ট মুখ, চায়না। চীন, একমাত্র চীনই নতুন নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবে, এবং করছে ওরা হিউজ। দেখা যাচ্ছে বিগত 10 বছরে চীন যত তাপবিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে, তার আগের ইতিহাসে অত বানায়নি। অর্থাৎ চীন এবার বিদ্যুতের ব্যবসা করবে বলে আমার যেটা মনে হচ্ছে, পাইপলাইনের মানে এখন তো জানেন সবই সম্ভব। পাশাপাশি চীনের ডেভেলপমেন্টটাকে ওরা আটকে দিতে দেবে না। তাই চীনকে কিন্তু মহাজনের শক্তি, যেহেতু মহাজনের শক্তির ওটা প্রধান কেন্দ্র, সেখানে কিন্তু বিদ্যুৎ তৈরি করা, মানে পাওয়ার প্ল্যান্টের, থার্মাল পাওয়ার প্ল্যান্টের ঢালাও অনুমতি ওরা পেয়ে গেছে, এবং ওরা করে যাচ্ছে। ভারতবর্ষে কিন্তু বন্ধ। তাহলে কি দাঁড়াবে? মারাত্মক লোডশেডিংয়ের জন্য প্রস্তুত থাকুন। ভোটটা আছে বলে টের পাচ্ছেন না, ওরা সামাল দিচ্ছে এদিক ওদিক করে। ভোটটা মিটে যাক, পরবর্তী গ্রীষ্ম থেকে ভাবতে পারবেন কি হবে। এক্সট্রিম শর্টেজ হবে, এবং নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রও তৈরি করা যাবে না, যেহেতু বললাম কারণটা কি, বিধিনিষেধ হয়ে গেছে, ভারত তাতে রাজি হয়েছে। ভারত তো নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করতে হবে না, ভারতে সবার আগে 150 কোটি জনসংখ্যার লোক, বড় বাজার না, প্রাকৃতিক সম্পদগুলো লুঠে নিতে হবে, তো সাধারণ মানুষের হাত থেকে চিনি নিতে হবে। আর তাই ওরা কি করবে, শুধু দোকানপাট নয়, স্কুল কলেজ দপ্তরকে ওরা বন্ধ করবে কয়েক ঘন্টার জন্য, একেবারে নয়, পার্ট বাই পার্ট। কি না, ওই সময়টা বন্ধ থাকলে পাখাটা ঘুরবে না, বিদ্যুৎটা খরচ হবে না। ধরুন একটা স্কুল বা কলেজ, সেখানে তো অনেকগুলো পাখা ঘোরে, অনেকগুলো বিদ্যুৎ লাইট জ্বলে, দিনের বেলা লাইট না জ্বললেও পাখা ঘোরে, অনেক সরকারি দপ্তরে এসি চলে। তো এইগুলোকে ওরা বন্ধ করবে কি না, এই যে বিদ্যুৎ শর্টেজের নাম করে, এবং গ্লোবাল ওয়ার্মিং যেহেতু হচ্ছে, তাই আমরা বিদ্যুৎ উৎপাদন থার্মাল পাওয়ারে বন্ধ করে দিয়েছি। এই কারণে বিদ্যুৎ শর্টেজ হচ্ছে। আপনারা কি করবেন তাহলে? সোলার, বা যাকে বলা হয় রিনিউয়েবল এনার্জি, তাই তো,
সেটা করুন। কি একটা হলো হাওয়া কল, তো আপনি তো আর হাওয়া কল লাগাতে পারবেন না, আপনার বাড়িতে ফ্ল্যাটে হাওয়া কল দিলে তো আর বিদ্যুৎ উৎপন্ন হবে না, মানে উইন্ড মিল যাকে বলা হয়, হবে না। ওটা সমুদ্রের ধারটারে হলে একটা বড় কোম্পানি টম্পানি মিলে করা যায়, কিন্তু তারা করে কিন্তু। কিন্তু আপনি কি করবেন তাহলে? আপনাকে বলা হবে সোলার পাওয়ার লাগাতে। কি বলবে টাটা, আপনারা জানেন ইতিমধ্যে অনেক কোম্পানি কিন্তু বাজারে নেমে পড়েছে, ইনভেস্ট করে ফেলেছে। কি বলা হবে আপনাকে? আপনাকে সরকার বা এই যে টাটা তো টাকা সাবসিডি দিচ্ছে, আপনাকে 1 লাখ টাকা দিতে হবে না, আপনি 50,000 টাকা দিন বা আপনি 30,000 টাকা দিন। ওই যে দুটো ফ্যান, ফ্রিজ বা এগুলোর জন্য একটা দেখবেন, আমি একটা এটা নিয়ে আমার ভিন্ন লাইভ আছে, তো মোটামুটিভাবে এখন লেটেস্ট কত কমেছে জানি না, তো কমবে শুনছিলাম, তো তাও 80,000 টাকা এরকম একটা খরচা, মানে প্রথম দিকে এরকম হয় আর কি। সেটাকে ওরা নাকি কমিয়ে টমিয়ে অ্যাডজাস্ট করে দেবে, বেশ ভালো কথা। তো এবার সেই প্যানেল আপনি, সোলার প্যানেল আপনি লাগিয়ে নিলেন, কিন্তু আপনি ফ্ল্যাট হলে তো কোথায় লাগাবেন একটা সমস্যা, বাড়ি টাড়ি হলে নয় ছাদে লাগিয়ে নিলেন, এবার ফ্ল্যাট হলে কোথায় লাগাবেন? জানলায় লাগাবেন, মানে যেখানে আপনার ওখানে যেখানে সবসময় সূর্যের আলো পড়ে এরকম জায়গায় লাগাতে হবে। তো আপনি যদি পূর্ব দিকে আপনার জানলা থাকে, তো পূর্ব দিকে যদি লাগান, জানলাটাকে ব্লকই করে দিলেন, তো সেখানে বড় জোর কতক্ষণ অবধি আপনি সূর্যের আলো পাবেন? তারপর তো সূর্য উপর দিকে উঠে গিয়ে পশ্চিম দিকে ঢলে পড়বে, হলো না? তাহলে আপনার একটা ছাদ লাগবে। তাহলে প্রথমত কাদের বাড়িতে ছাদ আছে এখনও কলকাতা শহরে, কাদের সম্ভব, কাদের প্যানেল লাগানো, সেখানে সবসময় সূর্যের আলো পাবে, 1 নম্বর। রাতের বেলা কি করবে? এখন নাকি আবার চাঁদের আলো থেকেও নাকি এরকম হচ্ছে বিদ্যুৎ এরকম ওরা দাবি করছে। বাস্তবে কিন্তু এরকম কোনো রকম ইন্ডিপেন্ডেন্ট শুধু সোলার লাইট দিয়ে জীবনযাপনের যা বিদ্যুতের ক্ষেত্রে আমাদের অভ্যাস হয়ে গেছে আর কি, সেটা চলবে এমন কিন্তু কোনো কিছু নেই। আমি চ্যালেঞ্জ দিতে পারি। আর তাই ওরা কি করছে শুনুন, ভালো করে শুনুন। ওরা যেটা করছে যে আপনার এক্সিস্টিং যে পাওয়ার গ্রিড আছে, অর্থাৎ যেভাবে আপনার কাছে বিদ্যুৎ পৌঁছচ্ছে, অর্থাৎ তাপবিদ্যুৎ যেটা পাচ্ছেন আপনি সরকারিভাবে যে বিদ্যুৎ পাচ্ছেন বা যেভাবে পাচ্ছেন, সেই গ্রিডের সঙ্গে আপনার সোলার পাওয়ার যেটা প্যানেল আছে সেইখানের একটা কানেকশন করে দেওয়া হবে। আমি সহজ করে লেম্যানের ভাষায় বলছি, কানেকশন করে দেওয়া হবে। অর্থাৎ যখন আপনার সৌরবিদ্যুৎ আছে তখন সৌরবিদ্যুতে চলবে, যখন নেই, স্টোরেজ নেই, তখন এই যে বিদ্যুৎ আপনি সাপ্লাইয়ে পাচ্ছেন সেটা দিয়ে চলবে। অর্থাৎ তাহলে ঘাটতিটা মিটে যাচ্ছে, কখনো এটা কখনো ওটা, কখনো এটা কখনো এটা। তাই লোডশেডিং হলেও আপনার কোনো ঝামেলা নেই, কারণ লোডশেডিং কিন্তু মারাত্মক হবে আগামীতে, বলেই দিলাম। তৈরি থাকুন, ওরা করবে, এরা ইচ্ছে করেই ওরা করবে, যাতে করে এই সোলারের ব্যবসাটা ভালো হয়। কারণ অনেক কর্পোরেট এই ব্যবসায় নেমে গেছে, একটা নতুন চাহিদা তৈরি হচ্ছে, বুঝলেন তো। নিয়মই তাই, আমি বলেছিলাম না যে যুদ্ধের নিয়ম কি, এটা যেমন তৃতীয় বিশ্বযুদ্ধে চলছে, পুরনো ব্যবস্থাকে ভেঙে এমন কিছু করো যাতে করে নতুন নতুন ব্যাপারে চাহিদা তৈরি হয়। চাহিদা হতেই থাকবে, নাহলে তো পুঁজিবাদ ধ্বংস হয়ে যাবে। এই যে ডিজেল চালিত গাড়ি, ডিজেল ইঞ্জিন ধরুন, আরামসে 30-40 বছর অবধি ইঞ্জিনগুলো চলে যায়, ওদের ব্যবসাটা ভালো হয় না। হয় কি, ওরা কি চাইবে? 8 বছর 9 বছর অন্তর অন্তর, 10 বছর অন্তর অন্তর লোকে গাড়ি বদলাক, সুবিধে। তাই ওরা ব্যাটারি চালিত গাড়ি নিয়ে এসছে। আর ব্যাটারির যা দাম, যা ওয়ারেন্টি, দেখা গেল আপনি ব্যাটারি যখন বদলাতে যাবেন ওই গাড়ি টাকা দিয়ে নতুন গাড়ি হয়ে যাবে একটুখানি অ্যাড করলে। তাহলে কী দাঁড়াচ্ছে? ইউজ অ্যান্ড থ্রো। যেমন করে দেখবেন অ্যান্ড্রয়েড মোবাইলগুলো হয়েছে ব্যাটারি ফিক্সড, আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারেন এখনকার মোবাইলে? পারেন না। আগে তো পারতেন না, দিব্যি পারতেন। স্মার্টফোনেও আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারতেন প্রথম দিকের মডেলগুলোতে, এখন পারেন না। ওরা ইচ্ছে করে এটা করছে, কারণ আপনার ব্যাটারি শেষ তো আপনার ফোন শেষ। তারপরেও যদি আপনি মনে করেন যে না, আপনি ফোন রেখে ব্যাটারি লাগাতে চেষ্টা করবেন, যদি কোনো টেকনিশিয়ান চেষ্টা করে, ও যা খরচা পড়বে, আপনার নতুন ফোন নতুন মডেল চলে আসবে বাজারে। কি বুঝলেন? ওটাও গাড়ির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ওরা অ্যাপ্লাই করতে চাইছে। তাই সোলার প্যানেল কেন? মজা আছে এখানে। ওরা বলছে এই সোলার প্যানেলে যে বিদ্যুৎ গোটা দিন ধরে তৈরি হলো, দেখা গেল গ্রীষ্মকাল, এই যে এখন যেমন চড়া আলো, চড়া রোদ, এই রোদ তো একেবারে সোলার প্যানেলের পক্ষে আদর্শ, তাই নয় কি? কোনো সন্দেহ আছে? নেই, কোনো সন্দেহ নেই। এইবার আপনার যা বিদ্যুৎ উৎপন্ন হলো, গোটা দিন তো চলে যাবেই, পাশাপাশি রাতও চলে যাবে, এরকম। কিন্তু আপনার দেখা গেল যে বিদ্যুৎটা বেশি উৎপন্ন হয়ে গেছে, কোনো দিন লাগছে না, তখন কি হবে? ওটা নাকি ওই গ্রিডে সঞ্চিত হবে, স্টোর হবে, থেকে যাবে।
কিন্তু ওইটা গ্রিডে চলে গেল, আপনি কিন্তু দামটা পাবেন না। আপনি কিন্তু পয়সা খরচা করে সোলার প্যানেলটা বসালেন, তো ওই বিদ্যুৎটা মানে পরে আপনাকে মানে মানে চলে গেল, এবং ওই গ্রিড থেকে বিদ্যুৎটা কিন্তু ছড়িয়ে গেল আপনার প্যানেল থেকে উদ্ভূত বিদ্যুৎ। ভাবুন, যার দাম কিন্তু সরকার দেবে কি না এটা কিন্তু আমি কোথাও পাইনি। অর্থাৎ মাছের তেলে মাছ ভাজা, খেলাটা বুঝতে পারছেন তো? খুব গভীর খেলা। আপনার উৎপন্ন বিদ্যুৎ স্টোর হচ্ছে ওদের গ্রিডে, কারণ গ্রিডটা তো আপনি বানাতে পারবেন না, সিস্টেমটা তো আপনি বানাতে পারবেন না। আপনি বরঞ্চ সোলার প্যানেলে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এনার্জিটা যেখানে স্টোর হবে, এক্সেস এনার্জি যেটা ইলেকট্রিসিটি, সেটা তো আপনার কন্ট্রোলে নেই। তো ওইটা গ্রিড, কাদের গ্রিড? প্রভুদের গ্রিড। সরকার তো প্রভুদের দালাল, মানে মাছের তেলে মাছ ভাজার ব্যবস্থা ওরা করে ফেলেছে। তাহলে ওই সময়টা কি চলবে? ভোটের পর পর দেখবেন শুরু হয়ে যাবে আস্তে আস্তে। একদিকে এই সোলার প্যানেল বিক্রির ব্যবসা, বাড়িতে বাড়িতে ভিজিট করবে লোকজন, লোডশেডিংয়ে ত্রাহি ত্রাহি রব তৈরি হবে, হয়ে যাবে, স্মার্ট মিটার ঢুকে যাবে। পাশাপাশি এই স্কুল, কলেজ, অফিস, আদালতকে বিভিন্ন সময়ের জন্য বন্ধ রাখা শুরু হবে, যেটাকে আমরা ক্লাইমেট লকডাউন বলতে পারি। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ বলবে ওই যে ফসিল ফুয়েলের ব্যবহার, তাই তো? পাশাপাশি গাড়ি যাদের আছে, যাদের পেট্রোল ডিজেলের গাড়ি আছে, তারা তৈরি হন, পরে কিন্তু স্ক্র্যাপ ভ্যালুও পাবেন না। হ্যাঁ, ভোটের পরপরই সমগ্র দেশে, শুধু এ রাজ্যে নয়, বিভিন্ন লয়ে সেখানে কতটা বাধা আছে, সাধারণ মানুষ কতটা বাধা দেয় তার উপরে নির্ভর করে। সর্বত্র তো একইভাবে হচ্ছে না। এই যেমন ধরুন আমাদের যে শিক্ষকদের ওপর বেশি, আমরা ভদ্রলোক শিক্ষক বেশি, তাই এখানে যতটা করা যায়, গোপালয় এলাকার রাজ্যগুলোতে এক নাগারে এত এত শিক্ষককে বসা মানে প্যানেল ক্যান্সেল করতে গেলে অনেক সমস্যা আছে। ওখানে তো আবার তথাকথিত শিক্ষিত ভদ্রলোক শিক্ষকদের মধ্যেও কম, তাই তো? বিপদ আছে, আমি আগেই বলেছি। তাহলে ওরা এই পার্ট বাই পার্ট, ধাপে ধাপে এই কাজগুলো করতে থাকবে। দপ্তর বন্ধ, স্কুল কলেজ বন্ধ, অফিস বন্ধ, এই দিন সপ্তাহে 2 দিন বন্ধ, বা 3 দিন বাকি দিন খোলা, বা 3 দিন খোলা বাকি দিন বন্ধ, এইভাবে চলবে। বা রাতের বেলা দোকানপাট বন্ধ, বা অমুক বন্ধ। কেন? এই দোকানপাট বন্ধ করার ওই একই কায়দা রয়েছে কি, আবার সেই মল প্রমোট করা হচ্ছে, অনলাইন প্রমোট করা হচ্ছে, তাই না? আপনাকে যদি সন্ধ্যে 7টার পরে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি করবেন? অনলাইন ব্যবসাটা আরও বেড়ে যাবে। মাঝখানে বাড়ানো হলো, আমাজনের জেফ বেজোস সবচেয়ে ধনী ব্যক্তি হলেন কি করে, তাই না? পাশাপাশি আর কি হবে দেখবেন, এই ইলেকট্রিসিটি বিল যখনই অ্যাপ্লাই হবে না, রাতের বেলা বিদ্যুৎ খরচাটা বেড়ে গেল, টাইম অফ দ্য ডে এই সিস্টেমে রাতে বেড়ে গেল, তাহলে কি হবে? এই যত ছোট দোকানদার আছে, যারা ফুটপাতে বসে বা ছোট ছোট দোকান, তাদের ইলেকট্রিক বিল কিন্তু মারাত্মক, যে রাতের বেলা মারাত্মক ভাবে বাড়বে। এবং তারা কিন্তু তাদের এমনিতেই ব্যবসা বাণিজ্য তো কমতির দিকে অনলাইন আসার ফলে, মধ্যবিত্তের তথাকথিত স্মার্ট পশ মধ্যবিত্ত, তাদের একটা অংশ, বড় অংশ, তারা তো এখন অনলাইন থেকে কেনাকাটা করে, মল থেকে কেনাকাটা করে। তার ফলে এই দোকানগুলোর ওপর কোপ ইতিমধ্যেই পড়েছে। তাহলে এই ইলেকট্রিসিটি বিল যখন আসবে, লাগু হবে, তখন এই দোকানগুলো অস্তিত্ব আরও বেশি করে বিপন্ন হবে। হ্যাঁ, ওরা চালাতে পারবে না, মিলিয়ে নেবেন। এভাবেই ওরা ছোট ব্যবসাকে, ছোট দোকানকে, হকারকে, ফুচকাওয়ালাকে স্টেপ বাই স্টেপ তুলে দেবে। তুলে দিয়ে ওরা ভাতা নির্ভর, ওই লক্ষ্মী ভাণ্ডার তো এমনি এমনি হয়নি তো। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে পথ নির্দেশকের ব্যাপারে। ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ওয়ার্ল্ড ব্যাংক থেকে কত টাকা সরাসরি নিজের রাজ্য হিসেবে লোন নিয়েছে, কত বিলিয়ন ডলার, সেটা খোঁজ নিয়ে দেখুন। এ নিয়ে আমার ভিন্ন লেখালেখি আছে, ভিন্ন ভিডিও আছে। তো সেখানে সবচেয়ে বেশি তো অ্যাপ্লাই এখানেই হবে আগে, না? বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। এইবার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, আপনারা তাহলে কী করবেন? আমি কিন্তু ভিডিও শেষ করবো, কারণ আরও অনেক সেক্টরে অনেক কিছু করবে। আমি মূল বিষয়টা আর একটা বিষয় বলে শেষ করব। আমাদের করণীয়টা আগে বলে নিই। স্ট্রিট ফুড বেশি করে খান, ফুচকা বলুন,
মানে অতিরিক্ত আবার এমন নয়, বলিনি যে স্যার পেট খারাপ হয়ে গেল আপনার কথা শুনে, কেন স্যার 100টা ফুচকা খেয়ে ফেলেছি, সেটা কিন্তু বলিনি। অতিরিক্ত জল খেলেও বিপদ, কিডনির ওপর চাপ পড়ে, তো অতিরিক্ত দুধ খেলেও বিপদ, চাপ পড়ে। খান, মাঝে মধ্যেই খান, কম করে খান, স্ট্রিট ফুড খান, অনেকেই খান, আমি জানি, আমিও খাই, বাইরে বেরোলেই খাই, কচুরি হোক, ঘুগনি হোক, ফুচকা হোক, খাই এবং সুস্থ থাকি, কোনো সমস্যা নেই। আমার তথাকথিত কর্পোরেট প্রিজারভেটিভ দেওয়া প্যাকেট খাদ্য এবং কর্পোরেটের সেই রেস্টুরেন্ট জয়েন্টের চাইতে আমি কিন্তু এই সব গরিব মানুষগুলোর খাবারকে অনেক সেফ মনে করি, জানেন তো, অনেক সেফ মনে করি। এরা ভালো পোশাক আশাক করে থাকে না, হেড ক্যাপ পরে না, ঠিক আছে, ঝকঝকে করে না, ইংলিশ ফিংলিশ বলে না, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম, ওইসব বলে না, কিন্তু খাবারটা নিরাপদ। তার প্রমাণ আমি তো রেগুলার খাই। আর শুধু দামে কম বলে খাবেন না, ওদেরকে হেল্প করছেন বলে খাবেন না, আরও একটা কারণে খাবেন। কী কারণে খাবেন বা ছোটো দোকান থেকে কেন কেনাকাটা করবেন, আমি আর ভিন্ন ভিডিও আছে, যাতে করে আপনার প্রজন্ম করে খেতে পারে। এই দোকানগুলো যদি একেবারে উঠে যায় না, মানুষের যদি অভ্যেসটা বদলে দেয়, প্যানিকগ্রস্ত করে দেয়, আপনারাও যদি মুখ ফিরিয়ে নেন, মধ্যবিত্ত স্কুল শিক্ষকদেরই বলছি, সরকারি কর্মচারীদেরই বলছি, আমি বারবার বলেছিলাম না যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বড় একটা অন্যতম এজেন্ডা হচ্ছে মধ্যবিত্তের বিনাশ, সেটা ঘটছে তো, দেখতে পাচ্ছেন তো। তো আপনাদের সন্তানেরা তো স্কুল টিচার হতে পারবে না, তাই হলেও ওই চুক্তিভিত্তিক 5,000 6,000, তার চেয়ে ফুচকা বিক্রি করে অনেক ইনকাম হয়, জানেন তো, অনেক ইনকাম হয়। আর রেস্তোরাঁতে হেড ড্রেস পরা, সার্ভ করা, স্মার্ট ড্রেস পরে ঘুরে বেড়ানো, ওয়েটারদের তুলনায় একটা চালু পানওয়ালা কিন্তু বেশি ইনকাম করে, জানেন তো। হ্যাঁ, এবং মাথা উঁচু করিয়ে ইনকাম করে। ওই বাইরের মানে ওই আমি এসব অনেক জায়গায় ঘুরেছি তো, 5 স্টার, 2 স্টার থেকে শুরু করে কলকাতার অ্যাক্রোপলিস মল থেকে শুরু করে অনেক, কোনো কিছু বাদ নেই, বারবিকিউ নেশন থেকে শুরু করে ট্রিঙ্কাস থেকে শুরু করে পিটার ক্যাট থেকে শুরু করে কোনো জায়গা বললাম না বাদ রাখিনি, কিছু সব দেখেছি। এখন নয়, এখন তো ওসব দিকে মারাই না আমি, কিন্তু যখন আমার এডুকেশনাল ইনস্টিটিউশন ছিল, সেখানে অনেক MBA কলেজের সঙ্গে আমার ছিল, মেমোরাল অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে আমাদের এখান থেকে স্টুডেন্ট ওখানে যাবে, আমার ম্যাট এবং ক্যাটের ট্রেনিং ছিল, আমরা দিতাম। তো সেই সূত্রে ওরা স্টুডেন্ট পাওয়ার জন্য আমাদের সঙ্গে প্যাক আপ করে আর কি। তো সেই সূত্রে তারা মাঝে মধ্যে বিভিন্ন পার্টি দিত বিভিন্ন জায়গায়, আমাদের মতো যারা শিক্ষা প্রতিষ্ঠানের মানে যারা ম্যাটার করে ওদের কাছে, কারণ আমরা তো স্টুডেন্ট সাপ্লাই দিতাম, বুঝতেই পারছেন ব্যাপারগুলো, এডুকেশন ব্যাপারটা, বিজনেস ব্যাপারটা কী, সেটাও খুব কাছ থেকে আমি দেখেছি বলেই তো ঘেন্নাটা বেড়েছে। তো যাই হোক, তো এগুলো মানুষকে কী করে পণ্য করে, জীবিকা করে, খুব কাছ থেকে দেখেছি আমি। তো সেই সূত্রে ওরা বিভিন্ন জায়গায় পার্টি দিত, গাড়ি করে তুলে নিয়ে যেত, গাড়ি করে নামিয়ে দিত। সেই সূত্রে কলকাতা দেখেছি অনেক বড় বড় তথাকথিত পশ এলাকা, রেস্তোরাঁ, বার, সব কিছুই দেখেছি, বাকি কিছু নেই, দেখে না মানে আর কি বলবো, যত দেখেছি এখন, যত মনে পড়ে, তত বেশি করে আমার গ্রামের মাটির বাড়িটি টানে, পুকুরটি টানে, শেকড়টি টানে, ফাঁকা, অন্তঃশ্বাস শূন্য, কিছু নেই। আর তারপরে তো ইউরোপে গেলাম, সেখানেও দেখে এলাম আরও অনেক বেশি তথাকথিত পশ ডিপার্টমেন্টাল স্টোর, মল, রেস্তোরাঁ, নাইট ক্লাব, সবই তো দেখে এলাম, আর কিছু বাকি নেই এসব জিনিস দেখার। সুতরাং কেউ আবার যেন না বলেন যে না গ্রেপস আর সাওয়ার, নো, নট লাইক দ্যাট, ব্যাপারটা ওরকম নয়। তাই তো আপনাদের সন্তান সন্ততি যারা আর এরকম ধরনের চাকরি পাবেন না, স্থায়ী চাকরি পাবেন না, এর তো অবস্থা বুঝতেই পারছেন, কজন পড়াবে, কজন যাবে সেখানে। তো বা এখন যাদের বয়স হয়ে গেছে, এই যে চাকরি পাচ্ছেন না, নিয়োগ হচ্ছে না, তারা অন্তত আগামীতে যাতে করে এইসব ছোটোখাটো চাকরি, ছোটোখাটো দোকান, পানের দোকান, চপের দোকান, ঘুগনির দোকান, এইসব করে যাতে করে অন্তত খেতে পারেন, তার জন্য এই সিস্টেমটা, ধারাবাহিকতাটা বজায় রাখুন। কারণ এখানে যে ভাতা, সেই ভাতা দিয়ে সংসার চলে না। ওরা তো চায় আপনি সংসার করতে না পারুন, বিয়ে করতে না পারুন,
আর বিয়ে না করতে মানে বিয়ে করতে গেলে তো মিনিমাম একটা ইনকাম চাই, উপার্জন চাই, সেটা দিয়ে তো লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো হবে না। তাহলে কী হবে, পপুলেশন বন্ধ হয়ে যাবে। ওটাও একটা ডিপপুলেশন এজেন্ডা, জীবিকাকে ছিনিয়ে নেওয়া মানুষের কাছ থেকে। অনেক রকমভাবে এটা কাজ করছে না, করছে তো। তাই নিজেদের স্বার্থে এই দোকানগুলোকে বাঁচিয়ে রাখুন, কেনাকাটা করুন, খান। অন্যের উপকার করছেন, গরিব মানুষের খাবার খেয়ে তার হাতে দুটো পয়সা তুলে দিচ্ছেন সেরকম না ভেবে। আসলে আপনিও বিপন্ন, আপনারা এখন টের পাচ্ছেন না। তাই জীবিকার পথগুলো, নিযুক্তির পথগুলো অন্তত পক্ষে খোলা রাখুন। আর একটি বিষয়, এই যে দেখবেন ফুচকা থেকে কী হচ্ছে, ক্যান্সার হচ্ছে। বাহ বাহ, কি ভয়ঙ্কর না! কে কোনো বিহারি, হয়তো গরিব মানুষ, বা কেউ বিহারি হোক বাঙালি হোক, ফুচকাওয়ালা তো বিলিয়নিয়ার হয় না, সংসারটা চলে যায়, তাই তো। বা কেউ কেউ হয়তো একটু বেশি ইনকাম করে, ভালো ফুচকার যাদের দাম আছে, নাম হয়ে যায় তো একটা। এদের তো আর বিজ্ঞাপন নেই, এদের হচ্ছে বিজ্ঞাপন হলো মানুষ যারা খান। ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি, ক্যান্সারটা বাড়লো এখন। আর ওরা কি করবে, বহু আগেই বলেছে, এখন যে করুণামৃতের কারণে, বউভৌয়ের কারণে যে ক্যান্সার বা অসুস্থতাগুলো বাড়বে, সেগুলো হয় লং কোভিডের উপর চাপাবে, নয় লাইফস্টাইলের উপর চাপাবে, নয় এইসব গরিব মানুষগুলোর উপর চাপাবে। দুধ থেকে হচ্ছে বার্ড ফ্লু, মুরগির মাংস খেয়ে হচ্ছে বার্ড ফ্লু। ওদের কর্পোরেট মিট কিনুন, প্যাকেজড মিট কিনুন, বা ল্যাব মিট আসবে, তাই তো। ফুচকা থেকে ছড়াচ্ছে ক্যান্সার। অর্থাৎ পুরো যেটা ফার্মা লবির জন্য যে অসুস্থতাটা বেড়েছে গোটা বিশ্বে, সেটাকে এই গরিব মানুষগুলোর উপর চাপিয়ে দাও। তাতে করে দুটো কাজ, একদিক থেকে ওদের ব্যবসা তুলে দাও, স্বনিযুক্তি বন্ধ হোক, পাশাপাশি ওরা বন্ধ হয়ে গেলে ব্র্যান্ডেড রেস্তোরাঁতে লোকে 400-500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে খাবে। কি খাবে? ওয়াটার বল উইথ কার্ড। হ্যাঁ, আমিও তাও খেয়েছি। হ্যাঁ, কি বলুন তো, ওয়াটার বল উইথ কার্ড। একটু ভালো করে বলতে হবে, ভালো করে বলা হলো না। ওয়াটার বল উইথ কার্ড কি? ফুচকা মানে দই ফুচকা, কি বোঝেননি? ওয়াটার বল মানে ফুচকা, মানে ভেতরে তো ওয়াটার থাকে, ওটা বলের মতো দেখতে, তাই ওয়াটার বল। ওটা তো ইংরেজি নেই, কি মুশকিল। ওটা তো আমাদের দেশীয়, ফুচকার কি ইংরেজি আছে? তাহলে কি হবে? ওয়াটার বল। দই বললে কেমন লাগে? দই, দই কেন, কার্ড, ওয়াটার বল উইথ কার্ড। বাহ, কত দিয়ে খাবেন ওটা? প্লেট 400-500। পান্তা, জানেন তো, আমি শেয়ার করেছি, কি খারাপ, কি খারাপ পান্তা। চি 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 চি। গরিব পান্তা কেউ খায়? খেটে খাওয়া মানুষ খায়, চাষা খায়। যদিও আমি এই যে লাইভের পরে রাতের বেলা পান্তা খাবো, সব রেডি আছে। তো সেটা কি হবে? কোনো ব্র্যান্ডেড পশ রেস্তোরাঁতে বা কোনো উৎসবে, ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল হয় তো, নাম দিয়ে দেবে কি, পান্তা প্ল্যাটার, পান্তা প্ল্যাটার, ওয়েলকাম টু পান্তা প্ল্যাটার, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পান্তা প্ল্যাটার। হ্যাঁ, তখন দেখবেন কি গ্ল্যামার, কি কি ব্র্যান্ড, বুঝলেন তো। অর্থাৎ প্রকৃতি থেকে যেগুলো সুস্থ খাবার দাবার খুব সস্তায় আপনারা পাচ্ছেন, সেগুলোকে স্বনিযুক্তিকে বন্ধ করে দিয়ে কর্পোরেট ব্র্যান্ডে গিয়ে আপনাদের সেটা খেতে হবে। হ্যাঁ, তবেই তো। কারণ ফুচকাওয়ালা ট্যাক্স দেয় না, দেয় কি, জিএসটি দেয় না, তাই তো। এই রাগটা তো আছেই ওদের ওপর। এবার পাশাপাশি ফুচকাওয়ালা যদি তুলে দেওয়া যায়, তাহলে এই যে সব একজন মন্তব্য করেছেন, হলদিরামের দহি ফুচকা সেল বেড়ে যাবে, তাই তো। বা এরকম ওয়াটার বল উইথ কার্ড, ওয়াটার বল উইথ ক্রিম, এগুলোর সেল বেড়ে যাবে। বুঝতে হবে তো, তাই তো। তাই এই ছোট দোকানগুলো ওদের চক্ষুশূল। তাই সরকারকে দিয়ে, দালাল রাজনৈতিক দল, মেহনতি মানুষ, দুনিয়ার মজদুর এক হও। ওরে বাপ রে বাপ, শোনাই যায় না এখন। অবশ্য আগে দেওয়াল টেওয়ালে দেখতাম, জানেন তো, ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, কি ধাপ্পাবাজি দিয়ে প্রমোট করে বলশেভিক পার্টি। আমরা ছোটোবেলায় পড়েছি, মেহনতি মানুষের জন্য সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠায় লেনিনের আত্মত্যাগ, ট্রটস্কির আত্মত্যাগ, স্টালিনের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বড় হয়ে যখন স্টাডি পড়ছি ইতিহাস, কিভাবে কৌশলে ফান্ডিং করে
স্টেপ বাই স্টেপ, প্রথমে ফেব্রুয়ারি রেভলিউশন, তারপরে নভেম্বর রেভলিউশন, কীভাবে জারকে ক্ষমতাচ্যুত করে, প্রোপাগান্ডা ব্যবহার করে, পাবদা পত্রিকাকে ব্যবহার করে, হ্যাঁ, ইস্করাকে ব্যবহার করে, সব কটাই হতি কীভাবে করেছে। এখন হাসি পায় শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম। তো যাই হোক, তো আমরা এটা আমি বহু আগেই জানি, বহু আগেই বলেছি যে আসলে সব একাকার। এই কারণে আপনারা জানেন যে একসময় আমি মার্ক্সবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র জীবনে। লাইভেও বলেছি সেসবকার অভিজ্ঞতার কথা, প্রতিবাদের কথা। তখন তো দাদাদের দেওয়া বইগুলোই পড়তাম, তার বাইরে তো এত বইপত্র পড়ার সুযোগ ছিল না। ছাত্রাবস্থা কত বই বা কিনব। তো পরবর্তীকালে যখন এটা বুঝতে পারি, উপলব্ধি করি, খুব বেশি পড়ে নয় আর কি, ইউনিভার্সিটি লাইফেই সেই সময় থেকেই আমি নিজেকে সরিয়ে নিই ওদের খপ্পর থেকে আর কি। সেটা যে ভুল একটা করিনি তখন, সেটা আমি এখন বুঝতে পারি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। তো যাই হোক, হ্যাঁ, একজন বলেছেন একদমই তাই। ওই যে আলু ভাজাটা কি ফ্রেঞ্চ ফ্রাই, কিচ্ছু না, একটু মাখন দিয়ে ভেজে দিল আর কি আপনাকে। তো আপনি নিজেও তো একটু মাখন দিয়ে বাড়িতে আলু কেটে কুটে ভেজে নিতে পারেন, তো অসুবিধে কী আছে। কিন্তু সেটা হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ। ওটা কি বলে, বাপরে বাপ, আমেরিকান স্যান্ডউইচ, হট ডগ মানে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং, তাই তো। তো এইগুলোকেই তো ওরা হাতিয়ার করছে, আমাদের প্রকৃতি থেকে বঞ্চিত করে, বিচ্ছিন্ন করে দিয়ে মুনাফা বাড়াচ্ছে একদিকে, সংস্কৃতিকে ধ্বংস করছে। তো যাই হোক, এবার আসছি আরেকটি শেষ অংশে। হ্যাঁ, ডিজিজ এক্স, যেটা ভোটের পরেও, ডেঙ্গু নিয়ে তো আপনারা জানেন ডেঙ্গুর ভ্যাকসিন 26-এ আসছে। তো ভোটের পরে কি কি রোগ নিয়ে ওরা প্রচার বাড়াবে, এখন তো ভোটের কারণে মিডিয়াগুলোকে ব্যস্ত রেখেছে। তো অনেকে আমাকে আবার জিজ্ঞাসা করছেন যে স্যার ভোট কাকে টাকে দেবেন। তো আমি তখন বলেছি, দেখুন, ভোট কাকে দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি নোটা যদি যাই দিতে, আমি ভোট দিই না, তবে গতবারে দিয়েছিলাম। ওই যে মাস্ক পরে যেতে হবে, এসব নিয়মকানুন ছিল, সেটাকে চ্যালেঞ্জ জানানোর জন্য আমি ভোট দিয়েছিলাম 2021 সালের সময়। হ্যাঁ, চ্যালেঞ্জ জানানোর জন্য ভোট দিয়েছিলাম, সেটা অ্যাসেম্বলি ইলেকশন ছিল, এবং সেটা নিয়ে অভিজ্ঞতা লিখেও ছিলাম যে মাস্ক পরবো না, ভোট দিতে অ্যালাউ করতে বাধ্য হয়েছিল, সেটা চ্যালেঞ্জ ছিল। এবারের ভোটে তো সেরকম কোনো চ্যালেঞ্জ নেই। তবুও যদি যাই ভোট দিতে, তাহলে চোখ বন্ধ করে নোটা আমি দেব। আপনারা কি দেবেন না দেবেন আলাদা, আপনাদের ব্যাপার। তো আমি দেবো এই কারণে যে আমি স্যাটিসফ্যাকশন, যে আমি জানি অন্ততপক্ষে আমার জায়গাটা, যেটা আমি বুঝেছি যে সবকটা দল এর মধ্যে রয়েছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েমে রয়েছে, তাই আমার স্যাটিসফ্যাকশনের কারণে আমি নোটাতেই দেবো। এটা আমার স্যাটিসফ্যাকশন, কারণ আমি যাকেই দিই না কেন ফল একই থাকবে। নোটাতে দিলেও খুব কিছু লাভ হবে না, হবে না, কিন্তু আমার স্যাটিসফ্যাকশনটা তো থাকবে প্রিন্সিপাল, যে আমি ওটাই দেব। বাকিটা আপনাদের, আপনি জিজ্ঞাসা করেছিলেন মেসেজে, তাই উত্তর দিলাম। যাই হোক, তাহলে কি ডেঙ্গু দেখবেন বাড়ি বাড়ি আবার ডেঙ্গুর জন্য আপনার ফ্রিজ চেক করার জন্য জল জমে আছে কি না, বাড়িতে টবে জল আছে কি না, এটার জন্য কিন্তু আবার তৎপরতা শুরু হয়ে যাবে জুন মাস থেকেই, মানে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই শুরু হয়ে যাবে। এবং কোথাও যেখানে আগে ভোট হয়ে যাবে, সেখানে তার আগেই শুরু হয়ে যাবে, মূলে থাকে যেন। এবং মিডিয়াতে ডেঙ্গুতে যে কি ভয়ানক, সেটা আবার কত লোক মরে যাচ্ছে, সেই খবরগুলো আবার আসতে শুরু করবে। আপাতত বন্ধ আছে ভোটের কারণে, আসতে শুরু করবে। এবং RT-PCR টেস্ট, যেটা করোনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, ডেঙ্গুর ক্ষেত্রেও কিন্তু একই টেস্ট দিয়ে ডেঙ্গু পজিটিভ শনাক্ত করা হবে। বুঝতেই পারছেন খেলাটা কোথায়, একই খেলা। অর্থাৎ যে টেস্ট পদ্ধতিটা রিসার্চ পারপাসে ব্যবহার করার কথা, ক্যারি ম্যালিস পরিষ্কার বলে গিয়েছিলেন আবিষ্কর্তা ক্যারি ম্যালিস, সেটাকেই ওরা আবার এই রোগ নির্ণয়ের কাজে লাগাচ্ছে, যেটা ক্লিনিক্যাল ডায়াগনোস্টিসের ক্ষেত্রে কখনোই অ্যাকসেপ্টেবল হবে না বলে ক্যারি ম্যালিস জানিয়ে গিয়েছিলেন। অর্থাৎ সেই একই খেলা, এটা চলবে। আর ডেঙ্গু তাড়ানোর নাম করে দেখবেন খাটালগুলো, যেখানে দেখবেন গোপালন হয়, মহিষের দুধ দেখবেন গরু পালন করা হয়, সেগুলো তুলে দেবে ওরা আস্তে আস্তে, বিভিন্ন বিধিনিষেধ জারি করে তুলে দেবে। এ একটা
কাজ করবে ওরা, ডেঙ্গুর পাশাপাশি প্যানিক, মিডিয়াতে প্যানিক, আজ এত হলো, আজ এত হলো, আজ এত মারা গেল, হ্যাঁ, তার রিসার্চগুলো আসতে থাকবে। এই যে ডেঙ্গু এতদিন ধারণা ছিল প্রথমবার ডেঙ্গু হলে বিপজ্জনক নয়, দ্বিতীয়বার ডেঙ্গু হলে বিপজ্জনক, কারণ সেটা হচ্ছে এডি কাজ করে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট কাজ করে। কিন্তু এখন গবেষণায় প্রমাণ হয়ে গেছে, এটা নিয়ে আমি ভিন্ন লাইভ করবো, ওরা শুরু করে দিয়েছে অলরেডি, যে প্রথমবার ডেঙ্গু হলেই বিপজ্জনক, অতএব ভ্যাকসিনটা নিতে হবে। ভ্যাকসিনের ব্যাপারটাও প্রচার চলবে, বুঝতে পারছেন তো? অর্থাৎ ডেঙ্গুর একটা বড় কর্মসূচি চলতে থাকবে। পাশাপাশি কি চলবে? বার্ড ফ্লু। হ্যাঁ, ডিজিজ এক্স হিসেবে ডেঙ্গুর কিন্তু মহামারী বা মানে অতিমারী পোটেনশিয়াল কম আছে, কম। ওটা ভ্যাকসিনের জন্য অবশ্যই, এবং মানুষকে যা করার জন্য, বুঝতেই পারছেন, আর কতবার করে বলবো। কিন্তু অতিমারী মানে প্যান্ডেমিক পোটেনশিয়াল, মানে ছড়ানো, ব্যাপকভাবে মানুষে ছড়ানো, এইটার পোটেনশিয়াল হচ্ছে বার্ড ফ্লু বা H5N1, এটাকে বলা হয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ইতিমধ্যেই আপনারা জানেন, ওরা খবর করা শুরু করে দিয়েছে। প্রথমে আন্টার্কটিকায় প্রচুর সিল এবং পেঙ্গুইন মারা যায়। মানে কি, বার্ড ফ্লু পাখি থেকে স্তন্যপায়ীতে পাখি, তারপরে স্তন্যপায়ী সিলে চলে এলো, ম্যামালসে চলে এলো। তারপরে দেখা যাচ্ছে কি গরুতেও হচ্ছে, গরু মানে স্তন্যপায়ী ম্যামলে চলে এলো। এবং শুধু তাই নয়, তারপর দেখা গেল গরু থেকে মানুষে হচ্ছে, অর্থাৎ অ্যানিমাল টু হিউম্যান ট্রান্সমিশন, যেটাকে জুনোটিক ডিজিজ বলেছি আমি। এ নিয়ে আমার স্ট্যাচুটে অনেক লেখা রয়েছে, লাইভেও বলেছি। জুনোটিক ডিজিজ কি? যেটা জন্তু জানোয়ার থেকে মানুষের মধ্যে ছড়ায়, যেমন এই করোনা, কোভিড-19, এটাও কিন্তু বলা হয়েছিল, যদিও প্রমাণিত নেই, কোনো কিছুরই প্রমাণ নেই, এ নাকি বাদুড় থেকে নাকি মানুষের মধ্যে ছড়িয়েছে, হিউম্যান ট্রান্সমিশন হয়েছে। তাই এরা হচ্ছে কি বলছে না, পাখি থেকে স্তন্যপায়ী ম্যামলস বা ডোমেস্টিক অ্যানিমালস, এবং ডোমেস্টিক অ্যানিমালস থেকে যারা রিয়ার করেন, যাদের কাছাকাছি থাকেন, অর্থাৎ গোয়ালা থেকে শুরু করে এইগুলোর মাধ্যমে, মানে তারা ওই গরুর দ্বারা, উটের দ্বারা, ছাগলের দ্বারা তারাও আক্রান্ত হতে পারেন, এবং হয়ে গেছেন ইতিমধ্যে কয়েকজন। এবং সেইখান থেকে মানুষের মধ্যে ঢুকে পড়লো। এবার মানুষ থেকে আবার মানুষ, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, যদি এখন ওরা বলছে খুব রেয়ার কেস, কিন্তু ওটাই বেড়ে যাবে আগামীতে, মিলিয়ে নেবেন। অর্থাৎ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুকে কেন্দ্র করে আবার প্যানিক বা ডিজিজ এক্স হওয়ার পোটেনশিয়াল কিন্তু এটারই বেশি। কেন বেশি? এটাকে নিয়ে প্যানিক তৈরি করলে কি কি সুবিধে আছে? 1 নম্বর, এই যে মানুষ মুরগি খাবে না, ভয় পাবে, গরু ছাগলের মাংস খেতে ভয় পাবে, অর্থাৎ কর্পোরেটেড সেলফের যে স্যানিটাইজ মিট, তার ডিম্যান্ডটা বাড়ানো যাবে। এবং পরবর্তীকালে ল্যাব মিট তো তৈরিই আছে। অর্থাৎ সংযুক্তির কারণে যারা বুচার আছে, যারা কষায় বা ছোটোখাটো যারা মাংস বিক্রি করে সংসার চালান, কেটে মাংস চালান, তাদেরকে ধ্বংস করে আবার তাদের পুরো মুনাফাটা কর্পোরেটের দিকে নিয়ে যাওয়া যাবে, তাই তো? প্লাস ল্যাব মিটের মার্কেট হবে, প্লাস মানুষে বিচ্ছিন্নতা, অর্থাৎ আইসোলেট করা, ভয় দেখানো, লকডাউন, এই জায়গাগুলোর কিন্তু খোলা আছে, ওপেন আছে। এবং তার জন্যই প্যান্ডেমিক ট্রিটির জন্য ওরা উঠে পড়ে লেগেছে, যাতে করে এই ডিজিজ এক্স, তার মধ্যে 1 নম্বরে এখন বার্ড ফ্লু। এই ডিজিজ এক্স ক্যাটাগরির মধ্যে কিন্তু নিপা থেকে শুরু করে, জিকা থেকে শুরু করে, এমনকি করোনা আবার ফিরে আসা, এই অনেক কিছু তালিকা কিন্তু আছে। দেখবেন ডিজিজ এক্সকে নিয়ে আমার একটা ভিন্ন ভিডিও আছে ইউটিউবে, এই চ্যানেলেই আছে, দেখে নেবেন। সেখানে ডিজিজ এক্সের তালিকায় কোন কোন রোগ রাখা হয়েছে। মানে ডিজিজ এক্স মানে অচেনা রোগ বলছে ওরা, কিন্তু যে কোনো সময় ওই তালিকা থেকে একটি রোগ মহামারী মানে অতিমারী আকার নিতে পারে। তো এই মুহূর্তে যা প্রচার আমরা দেখতে পাচ্ছি, তাতে করে বার্ড ফ্লু এই 1 নম্বর ক্যান্ডিডেট হতে পারে আর কি। কারণ এটা জুনোটিক, অর্থাৎ জন্তু জানোয়ার থেকে মানুষে। তাহলে একটা কী হচ্ছে, গোয়ালার প্রফেশন, দুধে বার্ড ফ্লু ভাইরাস, মাংসে বার্ড ফ্লু ভাইরাস, অর্থাৎ কষায় যারা মাংস বিক্রি করে তাদের পেশাকে ধ্বংস করা যাবে, গোয়ালার পেশাকে ধ্বংস করে প্যাকেটের মিল্ক কিনতে, প্যাস্টোরাইজ মিল্ক, পরবর্তীকালে ল্যাব মিল্ক কিনতে বাধ্য করা যাবে। অর্থাৎ অনেকগুলো, এটা হচ্ছে এক ঢিলে বহু পাখি, মাল্টিফেসেটেড ওয়েপন বলা যেতে পারে এই বার্ড ফ্লুর যে অতিমারী ওরা প্যানিক হিসেবে আগামীতে আনতে চলেছে সেটাকে। তাই তৈরি থাকুন। গ্রামে গঞ্জে অন্তত দেখবেন ওরা বলবে মুরগি মেরে দাও। এই যে ঝাড়খণ্ড থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ সব মিলিয়ে প্রায় 50-60 হাজার বা 1 লাখ মুরগি বা হাঁস মুরগি ওরা বলে কালিং, সায়েন্টিফিক কিলিংকে বলা হয় কালিং।
কি জনগণের স্বাস্থ্য রক্ষার্থে হত্যা করা হলো। এই যে এত এত হাঁস মুরগি যে হত্যা করা হচ্ছে, কি হবে আলটিমেটলি? পরে দেখবেন মাংসের দাম বেড়ে যাবে। দেখবেন আগামী ভোটের পরে দেখবেন মুরগির মাংসের দাম কত বেড়ে যায়। যে ব্রয়লার মুরগিটা আপনাদের সাধ্যের মধ্যে আছে সেটাও কিন্তু দাম বাড়িয়ে দেবে ওরা আগামীতে, মানে কি বাড়াতে বাধ্য হবে। কারণ কি, ওই যে মুরগি মারা যদি হয়, কালিং হতে থাকে, বার্ড ফ্লুর নাম করে কালিং হতে থাকে, দেশি মুরগি আবার ফিরে আসছিল, দেশি জাতকে ওরা আবার ধ্বংস করে দেবে। মাঝখানে দেখবেন এই দুবার বার্ড ফ্লুর প্যানিক তৈরি করে প্রচুর দেশি মুরগি গ্রামে গঞ্জে ওরা হত্যা করে শেষ করে দিয়েছে। আবার ওরা সেই যে দেশি মুরগি দেখা যাচ্ছিল আস্তে আস্তে, আমরা পাচ্ছি এখনও কম হলেও, তো সেটাকে ওরা আবার ধ্বংস করে দেবে। ওরা এটাই হলো বার্ড ফ্লুর গল্প। আর মাঝখানে দেখবেন ওই যে ওটাও কিন্তু ওদের ছোট ছোট মাঝখানে মনে আছে বিশু বলে একজন ছিল, ভাগাড়ের মাংসের গল্প মনে আছে? কত কিছু মিডিয়াকে দিয়ে করালো, অনেক ছোট ছোট রেস্টুরেন্ট ইয়েতে গিয়ে হলো বিড়ালের মাংস বিক্রি করছে, অমুকের মাংস বিক্রি করছে। কেন ছিল জানেন তো? ওই ছোট ছোট জয়েন্টগুলোকে বন্ধ করে দেওয়া। আগে হ্যাঁ ভাগাড়ের মাংস এসব দিয়ে মানুষকে প্যানিকগ্রস্ত করা হচ্ছিল, তখনও অনেকে বোঝেননি। সেই সময় বার্ড ফ্লুর গল্পটাও অনেকে বোঝেননি। এবার গভীরে গিয়ে ভাববেন। থ্যাংক গড এখনও ওই সব প্যানিক দিয়ে মানুষকে সরানো যায়নি। মানুষ এখনও দেখছি লাইন দিয়ে বিরিয়ানি কেনে ছোটোখাটো দোকান থেকে। কি করবে? অ্যাফোর্ডেবল না। আমিনি আর বিরিয়ানি এত টাকা দিয়ে 300 400 500 টাকা দিয়ে কজন খেতে পারে বলুন দেখি? তো এরা তো অনেক কমে দেয় না, দেয় তো। এদেরকে যতই প্যানিক বিস্তার করুন, মানুষের কাছে খিদেটা তো আছে বাবা। তাই এগুলো কিন্তু সহজে দমন করা যাবে না, এটা আমার বিশ্বাস। তাই প্যানিক বিস্তার চলবে বার্ড ফ্লুর নাম করে, গ্লোবাল ওয়ার্মিংয়ের নাম করে চলবে, আমি তো আগেই বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ তো এগুলো এই প্যানিক আর আগের মতো মানবে না। মানবে কি? বিশেষ করে এই যে আমাদের মতো মানুষ, আমরা তো ছড়াচ্ছি, আমাদের সংখ্যা বাড়ছে। এই যে ভাগাড়ের মাংসের প্যানিক দেখিয়েও তো এইগুলো বন্ধ করা যায়নি। এই ছোটো ছোটো রেস্তোরাঁগুলো বিরিয়ানির হাঁড়ি আরও বেড়ে গেছে সাম্প্রতিককালে আমরা দেখতে পাই। তাহলে মানুষ তো বিশ্বাস করেই খাচ্ছে, তাই না? খাচ্ছে তো। এবং তারা যে সবাই খেয়ে দিয়ে মরে যাচ্ছে ভাগাড়ের মাংস খেয়ে, তেমনটা তো ঘটছে না। বরং করুণামৃতের লীলাতে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বেড়ে গেছে। ছোটো দোকানের বিরিয়ানি খেয়ে মানুষ অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে, এমন ঘটনা কিন্তু ঘটছে না। ঘটলে কি ওরা ছাড়তো? মিডিয়া ছাড়তো? ছাড়তো না। তাহলে কি করা হবে? আগামীতে কিন্তু পুলিশের নিয়োগ বাড়বে। যারা চাকরি বাকরি চাইছে তাদের জন্য বলি, আগামীতে স্কুল টিচারের নিয়োগ হবে না, বুঝতেই পারছেন, হলেও চুক্তিভিত্তিক সামান্য কিছু। পুলিশে নিয়োগ হবে, সেনাতে নিয়োগ হবে, যদিও সেনা তো বলেন অগ্নিবীরের মতো চুক্তিভিত্তিক হয়ে গেছে। এবং পাবলিককে কন্ট্রোল করতে গেলে অগ্নিবীরকেও শহরাঞ্চলগুলোতে নামানো হতে পারে, ডিপ্লয় করা হতে পারে। আমি বহু আগেই বলেছি, কারণ মানুষ আগের মতো করে আর ভয় পাবে না, আগের মতো করে বিধিনিষেধ মানবে না। করোনাকে যেভাবে ভয় পেয়েছে, বার্ড ফ্লুকে দিয়ে যদি এরকম প্যানিক তৈরি করা হয়, মানুষ সেটা মানবে না। আর তাই পুলিশের জন্য তৈরি থাকুন, আর তাই পুলিশের নিয়োগের জন্য তৈরি থাকুন। কি কেমন লাগছে? হ্যাঁ, আমাদের ঘরের ভাই, আমাদের ঘরের ছেলে, তারা জীবিকার জন্য আপনাকে আমাকে ঠ্যাঙাবে। কৃষকের ছেলে কৃষক ঠ্যাঙাবে। কি করা যাবে বলুন দেখি? ওরাই তো লড়িয়ে দেয়, ওরাই তো জীবিকাকে কন্ট্রোল করে রেখেছে, আমরা তো বুঝতে পারি না, তাই তো? তাই আগামীতে কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে। একবারে তো সব ঘটবে না, ধাপে ধাপে ঘটবে। দেখতে থাকুন, মানসিক প্রস্তুতি থাকুন, নিতে থাকুন। আর এইগুলোর বিরুদ্ধে অন্তত ডেঙ্গুর প্যানিক, বার্ড ফ্লুর প্যানিক, এগুলো যেগুলোকে আমরা মানে আটকাতে পারি, প্যানিকটাকে আটকাতে পারি, কমাতে পারি, ভ্যাকসিনটাকে আটকাতে পারি, এখনও পর্যন্ত আমাদের রক্ষা কবচ আছে, প্যান্ডেমিক ট্রিটি এখনও লাগু হয়নি, তো সেগুলো অন্তত আমরা বেশি করে সময় দিতে পারি, তাই নয় কি? তো সেগুলো সময় দিই, মানুষকে সচেতন করি। আর টাকার লোভে ওরা বলবে যে পার মুরগি 20-30 টাকা করে দিচ্ছি বা 40 টাকা করে দিচ্ছি, একবারে 1000 মুরগি মেরে দাও, 1000 × 40, অনেক টাকা, লোকের লোভে মেনে দিল। কিন্তু পরবর্তীকালে যে লসটা হবে সেটা বুঝতে পারবে না। ওরা তো আমাদের লোভকেই কাজে লাগায়, তাই নয় বলুন দেখি? লোভকেই কাজে লাগায়। আমাকে একজন প্রশ্ন করেছে যে আর বার্ড ফ্লু তো এত এত পাখি তো মরবে, নাহলে কি করে ওরা তো ছবি দেখাবে? আমি বললাম ছবি তো এডিটেড হয়। আর একটা পদ্ধতি বলে দেবো। ধরো ভাই তুমি পোলট্রির ফার্মার, মানে পোলট্রি আছে তোমার,
তোমার 1000-5 বা এরকম একটা কিট আছে, কিটস বলে, বা কারো হয়তো আরও কম আছে, কারো 1000 আছে। তো মোটামুটি ব্যবসা তোমার চলে যাচ্ছে খেয়ে পড়ে, বিক্রি বাট্টা মন্দ হয় না, কিন্তু তোমার লোভ আছে। এইবার ধরো তোমাকে এরকম কোনো লোক এসে গভীর রাতে বলল যে তুমি 500 মুরগিকে মেরে দাও, কোনোভাবে মেরে দাও, কোনো ব্যাপার না, খাবার দাবারে কিছু মিশিয়ে দিলে ওরা মরে চিটপটাং হয়ে যাবে। তো এইবার তার বিনিময়ে তোমাকে লাখখানেক টাকা দিচ্ছি বা লাখ পাঁচেক টাকা দিচ্ছি, শুধু আমরা এসে পরের দিন ছবি তুলে নিয়ে যাব 500 মুরগির মৃত্যু, কোথায়, অমুক ফার্মে 500 মুরগির মৃত্যু। কেন? বার্ড ফ্লু, H5N1। কোনো ব্যাপার হলো আমাদের দেশে, বলুন দেখি? হ্যাঁ, যেখানে আমাদের ডাক্তাররা পর্যন্ত পয়সার লোভে, কমিশনের লোভে করোনা পজিটিভ টার্গেট বাড়িয়ে যাচ্ছিল। এ নিয়ে তো সে সময় অনেক খবর আমরা পেয়েছি, আমি ফেসবুকেও দিয়েছি, তাই তো? তো সেই ক্ষেত্রে এত লোভ, এত লোভ, এত লোভ, তো এক্ষেত্রেও বার্ড ফ্লু, কত মুরগি মরা দেখবেন আপনি, কত ছবি চাই আপনারা, অনেক ছবি পেয়ে যাবেন আপনারা, কিন্তু মগজের ছবিটা পাবেন না। ওটা ছবি হয় না, তো ছবি হলেও ওটা দিয়ে কিছু বোঝা যায় না খুব একটা, ভাঁজ সবার মস্তিষ্কেই থাকে, কিন্তু চিন্তনটা থাকে না। তাই আজ এই পর্যন্তই। আবার বেশ কিছুদিন গ্যাপে আমি লাইভ হব, খুব বেশি গ্যাপ নেব না হয়তো, কারণ এখন যা ইস্যুগুলো আসছে, ইস্যু আসতেই চলেছে। গ্রামে গঞ্জে এই মুহূর্তে যাচ্ছি না, মে মাসের দিকে আবার গ্রামের দিকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে আছে। এপ্রিল তো শেষই হতে চললো, মেয়ের শেষের দিকে, কারণ মাঝখানে ভোট ফোট এসব রয়েছে। তো তার আগে তো আরও বেশ কিছু লাইভ আছে, আর আপনাদের সঙ্গে যোগাযোগ থাকছে। কলেজ স্ট্রিটে অনেকে দেখা করতে চেয়েছেন, আমি আগামী শনিবার কলেজ স্ট্রিট যাচ্ছি, যদি কেউ আসে দেখা করতে চান আমাকে জানাবেন। হোয়াটসঅ্যাপে অনেকেই আছেন, যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে, অনেকে ভ্যাকসিনেশনের ব্যাপারে, নবজাতকের ভ্যাকসিনেশনের ব্যাপারে প্রশ্ন করছেন, তো সব ক্ষেত্রে তো এত সময় নিয়ে ফোনে কথা বলা সম্ভব হয় না। আমি আগেই বলেছি, এগুলো নিয়ে মুখোমুখি কথা বলাটা ভালো হবে। আজ এই পর্যন্ত। হ্যাঁ, শুভরাত্রি শ্রীমন্ত, অনেকেই রয়েছেন এখনও, রাত অনেক হয়ে গেল। আমি আজ এখানেই রাখছি। মোটামুটি একটা ধারণা আপনাদের দিতে পেরেছি বলে মনে হয়। আরও অনেক কিছু সেক্টর, অনেক কিছু বাকি রয়ে গেল, তো সেটা পরবর্তীকালে আবার কোনো লাইভে বাকি বিষয়গুলো কভার করব। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।